চলে যাচ্ছি ঘটনা ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই যাচ্ছি। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ ওমর মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আমার আগের ইমেইলটা পড়ে শুনিয়েছেন, কারণ এই ঘটনাটার সাথে এই ইনসিডেন্টের লিংক আছে। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল 2012 সালের নভেম্বরে। আমি এবং আমার দুই ফ্রেন্ড শান্ত এবং সোহান, তাদের সাথে আমরা প্রায়ই হঠাৎ প্ল্যান করি দূরে কোথাও ঘুরতে যাব। স্পেশালি রাতে আমরা ঘুরতে প্রচন্ড পছন্দ করি। একদিন আমার ফ্রেন্ড শান্তর উত্তরার বাসায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে প্ল্যান হলো যে ট্রেনে করে আজকে রাতে কোথাও ঘুরতে যাব। সো প্ল্যান মতো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তখন রাত 12টা বাজে মেবি। জানি না কেন হঠাৎ আমরা ঠিক করলাম ময়মনসিং যাব, বাট সেদিন ময়মনসিং এর কোনো ট্রেন ছিল না। লাস্ট ট্রেনটাও 11টায় চলে গেছে। আমরা বসে রইলাম। কিছুক্ষণ পর একটা লোকের দিকে লোকের কাছে জানতে পারলাম যে 1:30 দিকে ট্রেন যাবে ময়মনসিং এর মহেশখালী স্টেশনে, বাট ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন না, মালবাহী ট্রেন, রেলওয়ে ট্র্যাকস নিয়ে যাবে। এবং তারপরও আমরা উঠে পড়লাম। ট্রেনে শুধু 2টা কম্পার্টমেন্ট আছে, ইঞ্জিন এবং ফুড, আর বাকি ট্রেনটা ফুললি ওপেন। আমরা ওপেন যে ট্রেনটা সেখানে বসলাম এবং লাস্টের দিকে আমাদের কাছে 1 প্যাকেট সিগারেট ছিল, বাট ম্যাচ মাত্র 4-5টা স্টিক ছিল। রানিং ট্রেনে ম্যাচ দিয়ে সিগারেট জ্বালানোটা খুব কঠিন কাজ। একটা সিগারেট জ্বালাতে গিয়ে সবগুলো স্টিক শেষ হয়ে গেল। আমরা ঠিক করলাম যে একটার পর একটা সিগারেট জ্বালাবো, আস্তে আস্তে শেষ হয় এবং যাতে আস্তে আস্তে শেষ হয়। এরপর যেহেতু প্যাসেঞ্জার ট্রেন না, সো এটা কোনো স্টপও করবে না। যাই হোক, আমরা যাচ্ছি। যখন আমরা গিয়েছি গাজীপুরের জামতলা না কোন জানি স্টেশনের পর পার হলাম। আমি ঠিক নেমটা জানি না। আমরা দেখলাম একটি বৃদ্ধ লোক, সাদা দাড়ি, সাদা চুল, লাইট ব্লু একটা শার্ট আর সাদা একটি লুঙ্গি পরে আছে এবং নিচু হয়ে কি যেন করছে। শীতের রাত, তাই আমরা মনে করলাম আগুন জ্বালাচ্ছি। সো অত একটা কেয়ার করলাম না। একটা ঘটনা চলার পরে আমরা একটা ধান ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছি এবং অনেক বড় ওপেন একটা ফিল্ড। আমরা 3জনই দেখলাম দূরে আকাশ থেকে যেন 4টা আগুনের গোলা তারা নেমে আসছে। এবং আমি বললাম যে, দোস্ত, আমি শুনেছি যে এই আগুনের গোলাগুলো আসলে জিন। তাই যাই হোক, আমরা সামনে যাচ্ছি। ওই দিন ছিল আবার পূর্ণিমা, সো চারদিকে অনেক আলো ছিল, সব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সামনেই এক পাশে একটা নদী বা লেক পড়লো এবং আরেক পাশে জঙ্গল। প্রিয় লিসেনার, এই ভিডিওতে শুনতে পাবেন ট্রেনের ভয়ানক ঘটনা সহ আরো অনেক ঘটনা, যা শুধুমাত্র বাছাইকৃত। ভূত ফিল্মের যত ভয়ানক ঘটনা আছে আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি, যাতে করে আপনারা খুব সহজে শুনতে পারেন। তবে আপনারা কে কে প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ঘটনা শুনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। হঠাৎ খুবই বাজে একটা গন্ধ নাকে এসেছে এবং নাকে এসে লাগলো সুলফুর মতো এবং এটা হচ্ছে যে কি আমি বুঝলাম না, যেটা মানে আচ্ছা সালফারের মতো হবে বোধহয়, যেটা হচ্ছে পচা ডিম থেকে আসে এরকম টাইপের একটা গন্ধ। অলরাইট, এবং একটা শুটকি মাছের গন্ধ আমি পাচ্ছিলাম। এটা চললো প্রায় 5-7 মিনিটের মতো। এরপরে আমাদের হঠাৎ করে খুব গরম লাগতে শুরু করলো এবং যেটা ইউজুয়াল, কারণ নভেম্বর মান্থে খোলা ট্রেনে খুবই আনইউজুয়াল, কিন্তু না যে গ্রামের কোনোখানে শীতে জমে যাওয়ার কথা। আমরা সুরা পড়লাম। দেন একটা সময় আমরা নদী পাশ থেকে
পার হয়ে গেলাম এবং একটি ছোট এবং গরম লাগাটাও চলে গেল, এবং স্মেলটা এবং গরম লাগাটা দুটোই চলে গেল। আমরা তখন অতটা ভয় পাইনি। ঠিক তখনই দেখলাম আবার সেই বুড়ো লোকটা যাকে গাজীপুরে দেখেছিলাম এবং পুরনো সেই লাইট ব্লু শার্ট এবং হোয়াইট লুঙ্গি আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই তাকে পাস করলাম, হঠাৎ আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, কারণ একটা লোক এত দূর ডিস্টেন্সে কেমনে আসবে, কারণ সে আমাদের ট্রেনে ওঠে নাই। আশেপাশে কোনো বাস স্ট্যান্ড নাই, কারণ আমাদের দেশে বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশন বেশ দূরে থাকে, মানে কোনো জায়গায় থাকে, আবার কোনো কোনো জায়গায় কাছেও থাকে। এবং সে কিভাবে কভার করলো এই জায়গাটা চিন্তা করে আমি জাস্ট আমার গা শিউরে উঠলো। তারপর আবার সবাই চুপচাপ বসে আছি। প্রায় 20 মিনিট পর একটা লোক চোখের পলকে খোলা ট্রেনে উঠে গেল এবং আমরা তাকে উঠতে দেখলাম না। রানিং ট্রেনে উঠে আরেকজন মানুষের জন্য টাফ, অ্যাট লিস্ট তাকে দৌড়াতে হবে, বাট সে সামহাও উঠে গেল এবং আমরা অবাক হলাম, তবে কিছু বললাম না। লোকটি হোয়াইট পাঞ্জাবি এবং হোয়াইট ধুতি পরেছিল। একটু পর লোকটি হঠাৎ সোহানের পাশে এসে বসলো এবং বলল যে, কেমন আছো সোহান? বলল, ভালো, আপনি? লোকটি বলল, আমাকে তোমরা চিনবে না, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সব জানি। তারপর সোহানকে জিজ্ঞেস করলো, শান্তকে দেখিয়ে যে তোমার কাজিন, তাই না? ও বলল, আমরা কাজিন। লোকটি বলল, মিথ্যা বলো কেন, তোমরা দুইজন মামাতো ভাই। এবং আমরা অবাক হলাম, কারণ এটা সত্যি ছিল, বাট ওটা দেখে ও দেখতে অনেক ডিফারেন্ট। যাই হোক, আমি বললাম যে আপনি আর কি জানেন আমাদের ব্যাপারে। তখন লোকটি বললেন যে, শান্ত দিকে ঘুরে বললেন যে, তোমার বাবা মা যে একটা বাচ্চা পেয়েছিল কানাডাতে থাকতে, ঠিক বলছি না, এটা শুনতে আমরা অবাক হয়ে গেলাম, কারণ এটা সে কিভাবে জানে। আমরা ভয় পেলাম খুব এবারও, এবং সে বিকট কণ্ঠে হাসতে শুরু করলো এবং হাসিটা কেমন যেন বলে বোঝাতে পারবো না। 2-3 জন লোক একসাথে যদি হাসে তেমন সাউন্ড হবে, ঠিক তেমন একটা সাউন্ড। এবং তিনি এটা মানে নন বিলিভ, মানে এটা যদি কেউ বিলিভ মি অর নট, রাতের বেলায় একরকম করে যদি কেউ এরকম করে যদি কেউ হাসি শোনে এবং সেখানে সে টিকতে পারবে না এবং টিকাটা পসিবল না। যাই হোক, আল্লাহ আমাদের সেভ করুন। এবং আমাদের ট্রেন দেখি স্লো করলো। মহেশখালী স্টেশনে আমরা আসলাম এবং আমরা ট্রেন ফুল স্টপ হওয়ার আগেই লাফিয়ে নেমে গেলাম এবং ট্রেন থামার পর দেখি লোকটা নামলো। ফজরের আজান দিল, 10 থেকে 15 মিনিট বাকি। লোকটা দেখি নেমে স্টেশনে আরেকটা যেই ট্র্যাক আছে ওটা ঘেঁষে বসলো, যদি কোনো ট্রেন অপোজিট থেকে আসে তাহলে তাকে হিট করবে। আমরা 3 জন তখন চিন্তা করলাম যে আমাদের সাথে কতগুলো ইনসিডেন্ট এক রাতে ঘটছে। দেখি স্টেশনের পাশে একটা চায়ের দোকান খুলেছে একটি মহিলা। আমরা দোকানের দিকে হাঁটতে লাগলাম এবং ওই ট্রেনের লোকটি ট্র্যাকে বসে আমাদের দিকে শুধু ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এবং একটা অ্যাঙ্গেলে যেটা হিউম্যান, একটা কোনো মানুষের পক্ষে পসিবল না। দূর থেকে ট্রেনের লাইট দেখলাম এন্ড সাথে সাথে লোকটা চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আমরা তাড়াতাড়ি চায়ের সে কথা বলছিলাম এগুলো কিভাবে সম্ভব। দেন ওই চায়ের দোকানের চাচি বলল যে, আপনারা কার কথা বলছেন? আমি তো শুধু আপনাদের 3 জনকেই দেখলাম, আর কাউকে তো দেখলাম না। আমরা আর কথা বাড়ালাম না, জিজ্ঞেস করলাম না নিয়ারবাই বাস স্ট্যান্ড কই। দেন খুঁজে সকাল 7টার বাসে ঢাকা ব্যাক করলাম। এটাই ছিল ঘটনা। ঢাকা আসার পরে সোহান একটু অসুস্থ হয়ে গেল এবং 2 উইকস পরে সুস্থ হয় এবং প্রায় প্রতিদিনই লোকটাকে স্বপ্ন দেখতো। ওর ওয়েট অনেক লস হতে থাকে এবং হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, তাতে একটু সমস্যা কমলো এন্ড কিছুদিন পর সব নর্মাল হয়ে যায়। হঠাৎ 2013 1 আগস্ট তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টা করা হয়েছে, পুলিশ সার্চ ও করেছে, বাট আজ পর্যন্ত ও কোথায় আছে, কেমন আছে সেটা আমরা জানি না। ওর মিসিং হওয়ার পিছে এই ঘটনাটা আছে, সেটা আমি বলবো না, বাট কে জানে আসলে কি হয়েছে।
আমি জানি না এই ঘটনাটা কতটুকু বিলিভ করবেন আপনারা, কিন্তু এক ঘটনা যখন জীবনে ঘটতে থাকে সেটাকে অবিশ্বাস করা বা অস্বীকার করা অসম্ভব। থ্যাংক ইউ রাসেল ভাই, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আপনার ভাই, আপনার কথা। রাসেল ভাই, ওই যে 5 জন ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসেন, বিশেষ করে সজীব, ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়, এদেরকে অভিনন্দন না জানাই নয়। তারপরেও ওদের অভিনন্দন জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি, যে ওই ভূত এফএম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা, প্রায় 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্ততি ছিল না, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন তখন একটা লোক ওনার দেখাশোনা করত। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই মানে অসুস্থ হয়ে যায় বার্ধক্যজনিত কারণে, মানে তখন উনি কিছু ওসিয়ত করে যান, এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যে লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান, বছরে বাকি সম্পত্তিটা, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি এই ওসিয়তটা করে যান। কিন্তু রাসেল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল, কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মনক্ষুণ্ণ হন, এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার রাসেল ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান ওই বৃদ্ধ লোকটা। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ে কথাটা সাক্ষী একমাত্র উনিই ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন, এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। তো সবাই এই জিনিসটা খুব মানে বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন, টাকা নিয়ে তো উনি কবরে যাবেন না, তো আসলে সবাই উনি টাকা নিয়েই কবরে যেতে চান, মানে এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও মানে ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে নেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখে কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে মানে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে, ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো, ওই গ্রামের যে চৌকিদাররা ছিল ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। তো ওনারা দূর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যায় কবরস্থানে কে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামেরই লোক, বিভিন্ন ফাঁক ফোকর মানে গুপ্ত রাস্তা না জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা, তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ, ওনারা কবর আবার মানে ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে একটা জায়গায় মানে উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যেটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাত্রে, রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু দেখে দূরে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে,
সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক, তো একদিন উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আর এক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি? তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থির ভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীর কাছে সব ঘটনা বলেন এবং বলার পরে বলে যে এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান। এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল কারা যেন আমার শরীরটাকে খুব আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোকটাকে স্বপ্নেই জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি। এই টাকাটা ওনার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম, তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাব। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, ওনার ছেলেটা ওর বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে জঙ্গলের একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটি তখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরেছে, পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন, বাড়িতে আর কেউ ছিল না, স্বামী মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন আসছে। ওই মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে এবং কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তা আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন এবং কালুখালী বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকের মধ্যে কি দিব? বলে যা আমার সবকিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। চলে যাব একটা ইমেইলে, এবং আমাদের সঙ্গে যে ইমেইলটি এই মুহূর্তে আছে সেই ইমেইলটি আমি এখন পড়ে শোনাবো। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আর সব সময় ভালোর দলেই।
আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার। ছোটকাল থেকেই আমি ভূতের গল্প শুনতে পছন্দ করতাম এবং মুরব্বীদের কাছে এই ধরনের গল্প শুনতে খুবই ভালো লাগতো। শুনে ভয় লাগলেও আমি সব বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে এই ঘটনাটি না ঘটে। প্রথমে আমি আমার সম্পর্কে কিছু কথা বলি। আমার বাড়ি পাবনা যে সদর উপজেলার শেষ প্রান্তে কোনো এক গ্রামে। আমি ব্যক্তিগত গ্রামের কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। আমার নামটা মেনশন না করলে খুশি হব। আমি তো আগে করে ফেলছি। আচ্ছা, তবে না, নাম এখনো বলিনি। আচ্ছা, যাই হোক, তিনি লিখেছেন এবং তারপরে তিনি তার নামটা সবকিছু শেয়ার করেছেন। এখন আমি পড়ে শোনাচ্ছি তার ঘটনাটি। ঘটনার প্রয়োজনে আমি জায়গার বিবরণ দিয়ে রাখি। আমার বাড়ি থেকে ইছামতি নদীর দূরত্ব মাত্র 2-3 মিনিট। অনেকেই জেনে থাকবেন নদীটির গভীরতা ও প্রস্থ খুবই কম। আমরা 3 বন্ধু সেই নদীর ঘাটে প্রতিদিন দুপুরে গোসল করতাম। ঘাট থেকে প্রায় 10 মিনিট দূরে একটা শ্মশান ছিল। এই শ্মশান ঘিরে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত আছে। আমরা খুবই সাহসী আর ডানপিটে ছিলাম। মাঝে মাঝে আমরা সাঁতরাতে সাঁতরাতে শ্মশানের পাড়ে চলে যেতাম। এমনকি সেখানে মানুষের হাড়, খুলি এগুলো তোলার প্রতিযোগিতা করতাম। কোনো মানুষ পুরানো হলে আমি মিস করতাম না। যদি যাই হোক, আমি ঘটনায় ফিরে আসি। আমার বয়স তখন 10-12 বছর, 2001 সালের কাছাকাছি। আমাদের বাড়ির পাশে অনেকগুলো হিন্দু বাড়ি আছে। সেখানেই এক দিদির কাছে আমি প্রাইভেট পড়তাম। দিদিরা ছিলেন ব্রাহ্মণ গোত্রের। ওনার দিদিমা অনেক বৃদ্ধ, বয়স 100-র ওপরে। তিনি হাঁটাচলা করতে পারতেন না। সবসময় একটা পুরাতন ছেঁড়া শাড়ি পরে থাকতেন। একটি গোয়াল ঘরের মতো ছোট্ট ঘরের কোনায় তার জন্য বিছানা ছিল। খুব অনাদরে সেখানে পড়ে থাকতেন। তাকে দেখে আমার খুবই মায়া হতো। আমি গোপনে তাকে অনেক সময় খাবার দিয়ে আসতাম। আমি খাবার দিলে তিনি তাকে খেতে দিত না অনেক সময়, জানতে পারলে, তাই চুপি চুপি দিয়ে আসতাম। সেবার ঈদে আমি তাকে একটা নতুন সাদা শাড়ি দিয়ে আসি, কিন্তু বাড়ির লোকজন সেটা বুঝে ফেলে এবং শাড়িটি ফেরত নিয়ে যায়। আমার পরে সেটি অন্য গরিব মানুষকে আমি দিয়ে দিই, কিন্তু কিছুদিন পরে বৃদ্ধটি মারা যায়। মৃতদেহটি যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, আমরা তখন 3 জনও সাথে যাই এবং পোড়ানো শেষ হওয়া পর্যন্ত সেখানে থাকি। এক সময় আমরা আলাদা হয়ে পড়ি আর সন্ধ্যা হয়ে যায়। বলে রাখা ভালো, আমার রাশিগত কিছু সমস্যা আগে থেকেই ছিল, যার কারণে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া আমার নিষেধ ছিল। আমি যখন বাড়ি থেকে যাচ্ছিলাম তখন রাত 7-8টা বাজে। কিছুদিন দূর যেতেই আমি বুঝতে পারলাম কেউ আমার পিছু পিছু হেঁটে আসছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা শুরু করলাম। এরপর আমি বুঝতে পারলাম কেউ আমার পিছনেই হাঁটছে, যার হাতে একটি লাঠি আছে এবং ঠক ঠক করে শব্দ পাচ্ছিলাম। আমি পেছনে না তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলাম। লক্ষ্য করলাম আমার সাথে পেছনের মানুষটির হাঁটার গতিও বেড়ে গেল। আমি ঝট করে পিছু ফিরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি আবার হাঁটতে শুরু করলাম, তবে এবার আর কোনো শব্দ পেলাম না। মনের ভুল ভেবে আবার হাঁটা দিলাম, কিন্তু ভয়ে শরীরের রোম দাঁড়িয়ে গেল। দিদিদের বাড়ির পাশ দিয়ে যাবার সময় পাশের জঙ্গলে কিছু একটা জ্বলতে দেখতে পেলাম। ভালো করে খেয়াল করে দেখলাম সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা লাঠি। মুখ না দেখা গেলেও বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এক দৌড়ে আমি বাড়িতে ঢুকে পড়ি। আমি সবকিছু বাড়িতে খুলে বলার পর তারা সবাই আমাকে অনেক গালাগালি করে আর বলে এগুলো আমার চোখের ভুল। আমার দাদি ঝাড়ফুঁক করে দেন। রাতে আমি ঘুমোতে পারি নাই। শেষ রাতের দিকে আমি স্বপ্নে দেখি আমি আর বৃদ্ধা শ্মশানে বসে আছি। তিনি আমার সাথে অনেক কথা বলছিলেন। অবাক করা ব্যাপার হলো তিনি একটি নতুন শাড়ি পরেছিলেন, যেটি আমি তাকে দিয়েছিলাম, কিন্তু ফেরত নিয়ে আসতে হয়েছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, কিন্তু তার সাথে আমার কি কথা হয়েছিল আমার কিছুই মনে নেই। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল আমার জন্য, সেটা আমি কল্পনাও করিনি। পরদিন দুপুর 1টার দিকে আমার 2 বন্ধুর ডাক পেলাম। আমরা গোসলে চলে গেলাম। তাড়াতাড়ি চল। গামছা নিয়ে আমি ঘাটে গেলাম। সেখানে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম ওরা হয়তো কোথাও গিয়েছে, পরে আসবে। আমি আবার আমার মতো নেমে পড়লাম। নেমে নদীর মাঝ বরাবর আমি ডুব দিলাম। ডুব থেকে উঠতে গিয়ে বুঝতে পারলাম
আমার শরীর ভারী হয়ে আসছে। কোন রকমের ডুব থেকে উঠে আমি আরো অবাক হয়ে গেলাম। দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সামনের দিকে তাকিয়ে বুঝলাম আমি ঠিক শ্মশান ঘাটের সোজা গলাপাড়িতে দাঁড়িয়ে আছি। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শ্মশানের মাঝখানে, যেখানে মানুষকে পোড়ানো হয় ঠিক তার পাশেই সেই বৃদ্ধটি দাঁড়িয়ে, তার লাঠি আর পরনে সেই নতুন শাড়ি, আর ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর আমি প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকি, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। আমি চোখ বন্ধ করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ আল্লাহ করতে থাকি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি বৃদ্ধাটি ওভাবেই দাঁড়িয়ে আছে। এবার বুঝি আমার সবকিছু শেষ। আমি কোনো কিছু না ভেবে নদীর উল্টো দিকে সাঁতরাতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার পেছনে সেও আসছে। আমি জোরে জোরে আল্লাহর নাম নিচ্ছি আর সাঁতরাচ্ছি। ডুব দেওয়ার মতন সাহস আমার ছিল না। কতক্ষণ সাঁতরেছি মনে নেই, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। চোখ খুলতে দেখি আমি শ্মশানের বিপরীত ধারের ঘাটে। পেছনের দিকে না তাকিয়ে আমি দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে একজন লোকের সাথে ধাক্কা খাই। তিনি আমাদের গ্রামেরই একজন। আমাকে চিনতে পারেন ও আমাকে বাড়িতে নিয়ে আসেন। এদিকে আমার দুই বন্ধু আমার বাড়িতে এসে জানতে পারে আমি নদীতে চলে গেছি। এসে ঘাটে আমার গামছা পায়, কিন্তু আমাকে না পেয়ে তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। শেষ পর্যন্ত আমার বাড়িতে চলে আসে। আমি বাড়িতে আসার পরে বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়, কারণ সবাই জানতো আগের দিন আমার সাথে খারাপ কিছু ঘটেছিল। আমি প্রায় 2 দিন কোথাও কথা বলতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, ঘুমাতে পারিনি। ঘুমালেই স্বপ্ন দেখতাম ওই বৃদ্ধার সাথে শ্মশান ঘাটে বসে রয়েছে। এরপর আমার এক দুঃসম্পর্কের দাদাকে ডেকে আনা হয়। তিনি খুব আলেম লোক ছিলেন। তার জিন বা আত্মা বশ করতে পারতেন তিনি একটি কাঁসার বালতিতে 1 বালতি পানি নেন আর বলেন এর মধ্যে কিছু জিনিস দেন, এরপর কিছু পড়ে ফুঁ দেন এবং পানি দিয়ে আমাকে গোসল করিয়ে দেন। তিনি একে তাবিজ আমার হাতে বেঁধে দেন। আমি আজও এগুলোর ব্যাখ্যা পাইনি। ডুব দিয়ে 4-5 ঘন্টা কিভাবে কাটিয়েছিলাম, কোথায় ছিলাম, এত দূরেই বা কিভাবে গেলাম, আমাকে ডেকেই বা কেন নিয়ে গেল, মনে পড়লেই আমার শরীরের ভেতরে কাঁটা দিয়ে ওঠে। এরপর আমি আর কোনোদিনই ওই নদীতে গোসল করতে যাইনি বা শ্মশানে যাইনি। গ্রামে থাকলে আমি সন্ধ্যার পর কোথাও বের হই না। এবং এটাই ঘটনা ছিল। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ভয়ঙ্কর ঘটনা আছে। ছোটবেলা থেকে আমি এইসব অনেক ঘটনা শুনতাম আত্মীয় প্রতিবেশীর কাছে, এবং ভূত এফএম যখন শুনি। থ্যাংক ইউ ভূত এফএম, থ্যাংক ইউ রাসেল ভাই। ভাইয়ের কাছ থেকে তার প্রথম পদ্মপুকুরের একটা ঘটনা রয়েছে, যেটি ওয়ান্ডারফুল একটা স্টোরি। সেই ঘটনাটি আমরা শুনে আসব। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভূত এফএম টিমকে ধন্যবাদ আজকে মানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এখানে আসার পর রাসেল ভাই মানে সবকিছু খুব এনজয় করছি স্টিল নাও। বিশেষ করে আমি আর ফান্নান মনে হয় যতজন গেস্ট আসছে সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা দুইজন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভূত এফএম টিমকে এবং হোটেল 6 সিজনের কর্তৃপক্ষকে, তাদের মানে সবার সম্মিলিত প্রচেষ্টা এত সুন্দর একটা মানে আয়োজনের জন্য। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি বিল কেন্দ্রিক ঘটনা। তো বিলের বর্ণনা দিয়ে আমি আগে দেব, তারপর আমি মেইন ঘটনাতে যাব। এই বিলটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে অবস্থিত। কালুখালী মেইন যেই উপজেলা কমপ্লেক্স আছে সেখান থেকে 2 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো ওই বিলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে 2016 সালে ওখানে রাস্তা নির্মিত হয়। আগে ওখানে মানে সাধারণ রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল। এবং রাসেল ভাই ওই জায়গাটা এতটা মানে ভয়ঙ্কর যে দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে লোকজনের আনাগোনা খুব কম, আর রাতের বেলাতেও কোনো প্রশ্নই আসে না। আর ওই বিল কেন্দ্রিক অসংখ্য ঘটনা আছে, ছোটখাটো অনেক ঘটনা যেগুলো বলে শেষ করা যাবে না। তো তার মধ্যে আমি এমন একটা কমন ঘটনা বলবো যেটা অধিকাংশ সময় সেখানে ঘটে। সেই কমন ঘটনাটি আমি আজকে বলবো। বিলের নাম হচ্ছে পদ্মবিল। ওই এলাকার যারা আছেন তারা অবশ্যই পদ্মবিলের নামের সাথে এটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। তো যারা ওই এলাকায় আছেন তারা সবাই পদ্মবিলের নাম জানেন, আর যারা জানেন না আজকে অবশ্যই আমার মাধ্যমে ওই জায়গাটা সম্পর্কে জানবেন। কারো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই সেই জায়গায় গিয়ে দেখে আসবেন, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই দিনের বেলা যাবেন, কখনো রাতের বেলা নয়। আচ্ছা রাসেল ভাই, ওই পদ্মবিলের ওখানে একটি বড় একটি মানে পাকড় গাছ রয়েছে। আমি নিজে ওখানে গিয়ে দেখে এসেছি এবছরের ফেব্রুয়ারি মাসে গিয়ে।
যখন শীত প্রায় শেষের দিকে, তখন আমি রাজবাড়ির যেই আমাদের হরর টিম আছে, যেটা আমাদের ভৌতিক ফ্যান ক্লাব যেটা আছে, ওরা আমাকে বলেছিল যাওয়ার জন্য, ওরা ইনভাইট করেছিল, আমি গিয়ে ওখানে দেখে এসেছিলাম। তখনই ঘটনাটা কালেক্ট করা, কিন্তু বিভিন্ন কারণে বলবো করে বলা হয় না। আজকে হলোইনের প্রোগ্রামে ঘটনাটি শেয়ার করতে চাই। রাসেল ভাই, ওইখানে একজন মানে কৃষক আছেন। তো ওই কৃষকের নাম হলো জালাল মিয়া। তো উনি খুব দরিদ্র হওয়ার কারণে উনি ওখানে যেই জায়গাটা আছে, ওই বিলটা কিন্তু রাসেল ভাই মানে বর্ষাকালে একদম পানিতে টইটুম্বুর করে, এবং বর্ষাকালে এত পানি হয় যে এই মাথা থেকে ও মাথা দেখাই যায় না, একটা বিশাল সমুদ্র মনে হয়। কিন্তু যদি শুকনার সময় মানে গ্রীষ্মকালীন সময় মানে ওখানে গেলে মানে বিশাল মানে ফসলি জমি দেখা যায়, মনেই হয় না যে ওখানে কোনো বিল রয়েছে। তো উনি অন্যের মানে ক্ষেতে চাষাবাদ করতেন, যে চাষাবাদের মানে যে ফসলটা হবে তার অর্ধেক উনি নেবেন, অর্ধেক জমির মালিক নেবেন, এই হলো শর্তে উনি চাষাবাদ করেন। ওনার নিজের কোনো জমি নেই, অত্যন্ত দরিদ্র ব্যক্তি উনি। তো তখন বৈশাখ মাস সময় এই, আর ঘটনাটি 2015 সালের ঘটনা, খুব বেশি দিন আগে না, 2015 সালের ঘটনা। তো বৈশাখ মাস চলে আসে। তো উনি যেই ফসলটি রোপণ করেছিলেন, আমাকে বলেছিলেন উনি এক প্রজাতির ধান লাগিয়েছিলেন আর কি। তো ওই ধানটা যখন লাগান, তখন ওনার ওই ধানটা যখন প্রায় পাক ধরে এসছে, তখন ওনার ওই জমির যে মালিক বলেন যে দ্রুত ধানটা কাটতে, না হলে বৈশাখ মাসে ঝড় আসবে, যদি শিলাবৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যেতে পারে, তো তুমি দ্রুত কেটে আমার ভাগেরটা আমার বাড়িতে দিয়ে আসো। তো উনি একদিন খুব দ্রুত কেটে ওই জমির মালিকের বাড়িতে দিয়ে আসেন, এবং ওনারটাও কেটে কিছু অংশ ওনার নিজের বাড়িতেও রাখেন, কিন্তু সবটুকু কেটে শেষ করতে পারেনি, কিছু অংশ ছিল। তো একদিন রাতের বেলা, বিশেষ করে মানে ওখানে তো 7টা-8টা মানে অনেক রাত, এখনো পর্যন্ত সেখানে 7টা মানে অনেক রাত। তো রাতের বেলা উনি চিন্তা করলেন যে যদি কোনো কারণে ঝড়ো বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয় আজকে রাত্রে, তাহলে তো যেই ফসলটুকু আছে ওটা তো আমার ভাগের, তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি খাবো। সুতরাং ওদিকে মেঘ গুড় করছিল, উনি ভয় পাচ্ছিলেন যে যদি সত্যি বৃষ্টি হয়, ডুবে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আমার। তো উনি সিদ্ধান্ত নিলেন এই রাতের বেলায় উনি হারিকেন নিয়ে ওখানে যাবেন, রাতের বেলায় যত ধান আছে উনি নিজেই সব কেটে ফেলবেন। আর উনি অনেক দরিদ্র লোক ছিল, আসলে উনি যে সাথে কোনো সহযোগী নেবেন ওনার সেই সামর্থ্যও ছিল না। তো উনি ওনার স্ত্রীকে বললেন যে উনি পদ্মবিলে যাবেন, উনি ফসল কেটে নিয়ে আসবেন। তো ওনার স্ত্রী বললেন যে এত রাত্রে যাওয়া ঠিক হবে না, কারণ এমনিতে এই জায়গাটা ভালো না। কিন্তু যেহেতু উনি দরিদ্র মানুষ, আসলে অভাবটা আমাদের সবকিছু কিন্তু ম্লান করে দেয়, ভয় অনেক কিছুই আমাদের সেটাকে করে দেয় আর কি। তো উনি ওই কারণে হাতে একটি হারিকেন এবং কাঁচি নিয়ে, আমাদের এলাকায় যেটাকে কাঁচি বলি, ধান কাটার সময় যেটা ব্যবহার করে, কাঁচি নিয়ে উনি ওই বিলে চলে যান। তো ওনার যে জায়গাটা সেখানে কাটা শুরু করেন। তো রাসেল ভাই, একটা বিষয় বলি, ওই যে পাকর গাছের কথা আমি বলেছি, ওই পাকর গাছের নিচে একটি কুয়া ছিল। কুয়াটি 2016 সালে যখন ওই রাস্তা মানে পাকা রাস্তা করে ওই জায়গাটা, রাস্তার সম্প্রসারণের কারণে ওই কুয়াটা এখন ঢেকে গেছে, ওখানে মাটি ফেলে ওটা করে দেওয়া হয়েছে। ওই কুয়া কেন্দ্রিক অসংখ্য মানে ঘটনা আছে আর কি, কারণ ওই কুয়ার মধ্যে যে কত লোককে হত্যা করে ওর মধ্যে ফেলে রাখা হয়েছিল মানে তার কোনো হিসাবই নেই। ওখানে স্থানীয় লোকরা ওইটা সবাই জানেন আর কি, কুয়া সম্পর্কে আর গাছ সম্পর্কে। তো উনি যথারীতি উনি ফসল কাটা শুরু করছিলেন। যখন ফসল কাটছেন, আস্তে আস্তে কাটছেন, হঠাৎ ওনার মনে হলো যে আর্মিরা যেমন মানে সবাই সারিবদ্ধভাবে মার্চ করতে করতে এগিয়ে আসে, মনে হচ্ছিল ওনার পেছন থেকে অনেক লোক মার্চ করতে করতে এগিয়ে আসছেন। তখন উনি পেছন দিকে তাকান। উনি পেছন দিকে তাকানোর পরে দেখতে পারেন ওই কুয়া থেকে অনেক লোক উঠে আসছে, এবং কারো কারোর সাথে ঘোড়া রয়েছে, এবং রাসেল ভাই ওই ঘোড়াগুলোর একটারও মাথা ছিল না। ওই কুয়ার মধ্যে থেকে সব উঠে আসছে একে একে। তো একে একে উঠে উঠে সবাই ওই মাঠের মধ্যে যাচ্ছে। যেতে যেতে রাসেল ভাই সবাই মানে মাঠ বিশাল মাঠ, ওই মানে হাজার হাজার এরকম লোক মানে ঘিরে দাঁড়ায়, মাঠের ভিতরে গোল হয়ে দাঁড়ায়। এখন দেখে ওদের মধ্য থেকে বেশ কিছু লোক রাজার মতো পোশাক পরা, তারা এগিয়ে গিয়ে একটা জায়গায় বসে। বসার পরে ওই যে রাসেল ভাই ঘোড়ার কথা বললাম, ওই ঘোড়ার উপরে সওয়ারিও ছিল। তখন ওরা সবাই ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করছে ওইটুকুর মধ্যে, মানে কে ফার্স্ট হবে। আর ওই যে রাজার মতো কয়েকজন বসে আছে, ওনারা ওইটা দেখছেন। তো মনে হচ্ছে যে এখানে মানে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে। তো উনি এই বিষয়টা দেখেন। আর আরেকটা জিনিস হিসেবে দেখেন, ওখানে যতগুলো লোক ছিল মানে
সবার মুখটা মনে হচ্ছে যে সবার মুখটা মানে মাথাটা কঙ্কাল, মানে আমাদের শরীরের মানে বডি ঠিক আছে, বাট মাথাটা মনে হচ্ছে শুধু খুলি, মানে এমনি কঙ্কাল যেটা বোঝায় আর কি, মাথাটা, মুখে কোনো মাংস নেই। এই দৃশ্য উনি দেখেন। তো এই দৃশ্য দেখে উনি যে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসবেন, ওনার শরীরটা মানে এমন ভাবে মনে হচ্ছিল ওনার শরীরটা জমে গেছে, উনি 1 ইঞ্চি ওখান থেকে নড়তে পারছিলেন না। তো উনি এসব দেখছেন। কিছুক্ষণ পরে দেখা যায় ঘোড় দৌড়ের এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল, আবার সবাই সারিবদ্ধভাবে মানে হেঁটে হেঁটে ওই কুয়ার দিকে যেতে থাকলেন এবং সবাই কুয়ার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, ওই দৃশ্য উনি দেখছেন এবং তাকিয়ে দেখছেন। কিছুক্ষণ পরে মনে হলো সবাই চলে গেছে ওর মধ্যে। হঠাৎ উনি ফিল করলেন ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন উনি সাহস করে ঘুরে তাকালেন। তখন ঘুরে তাকিয়ে দেখলেন মানে খুবই কুৎসিত চেহারার, জট, মাথায় জট রয়েছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন মহিলা মানে তাকে বলছে যে তুই এত কিছু দেখে ফেললি, তুই এখান থেকে সরে গেলি না কেন, এই কাজটা ভালো করলি না। তো এই কথা যখন বলেছে, ওই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে উনি তখন আর সাহস ধরে রাখতে পারেন নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে যখন পদ্মবিলে সকালে যারা কাজ করতে এসেছে তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তখন তাকে আবার জ্ঞান ফেরানো হয়। তখন উনি এই সব স্তরে সবাইকে ঘটনাটা বর্ণনা করেন যে এই ঘটনাটা ঘটেছিল। তো আসলে ওই ঘটনাটা এখানে শেষ হলে পারতো, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ ঘটনা আর একটা খুবই একটা করুণ পরিণতির দিকে গিয়েছিল, সেটাই বলবো এখন। তো বর্ষাকালে কিন্তু ওই পদ্মবিল মানে মনে হয় যে সমুদ্রের মতো, আমি তো বলেছি একটু আগে, মানে এ মাথা থেকে ও মাথা আপনি কিছুই দেখতে পারবেন না, মানে চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। তো উনি আর ওই সময় ওই অঞ্চলের লোকজন যে কাজটা করে, ওই সময় তো সব ফসল মানে পানির নিচে তলিয়ে যায়, ওই সময় সবাই মাছ ধরে ওখানে ওই পদ্মবিলে মাছ ধরে। তো সারা রাত ধরে মাছ ধরে, সকালবেলা রাজবাড়ির বাজার, কালোখালী বাজার, তারপরে আপনার পাংশা যে থানাটা আছে, ওরা ওখানে মাছগুলো নিয়ে যায়। তো যেহেতু মানে একদম মানে কোন চাষ করা মাছ না, এবং ওই পদ্মবিলের মাছের এখনো পর্যন্ত আমাদের ভালো কদর আছে, মানে বেশ কদর আছে। আমরা বাজারে গেলেই, রাজবাড়িতে বাজারে গেলে যদি শুনি যেটা পদ্মবিলের, তাহলে আমরা সবাই মানে বেশি দাম হলে ওটা কিনে নেওয়ার চেষ্টা করি, আমাদের জন্য পথে নিয়ে আসবেন। জি জি। তো ওখানে ওই যেই মানে জালাল মিয়া, উনি ওনার সন্তান রয়েছে, 2টো সন্তান রয়েছে, যে সন্তানের বয়স 15 বছর, তো বড় ছেলে আর কি, তাকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে যেতেন। ওনার একটা নৌকাও ছিল, মাছ ধরতে যেতেন। তবে নৌকাটা আসলে ওনাদের না, উনি যে ভাড়ায়, মানে ঠিক ভাড়ায় যেমন ওই মানে অর্ধেক অংশ ফসলের, অর্ধেক অংশ মালিকের, অর্ধেক অংশ ওনার। তো মাছ ধরার পরে অর্ধেক অংশ হচ্ছে নৌকার এবং জালের মালিকের, আর অর্ধেক অংশ ওনাদের। তো এই শর্তে আর কি ওনারা মাছ ধরতেন আর কি। তো যখন মাছ ধরছিলেন হঠাৎ করে মানে জালাল মিয়া বলছে ওনার ছেলেকে, বাবা নিচে দেখতো, মনে হচ্ছে যে জালটা কোনো কিছুতে আটকে গেছে, তো তুই একটু নিচে নেমে জালটা ছাড়িয়ে দে। তো বলছে ঠিক আছে যাচ্ছি। তো সে পানির মধ্যে নামে, ডুব দিয়ে জালটা ছাড়ানোর জন্য যায়, কিন্তু আসলে ভাই ওই ছেলেটা আর উঠে আসছিল না। আচ্ছা। তো উনি বারবার মানে চিন্তা করছে যে কি ব্যাপার, কোথায় গেল, তো ছেলেটা উঠে আসছে না কেন, ওনার সন্দেহ লাগে। ওনার আশেপাশে আরো যেই নৌকাগুলো ছিল তাদেরকে ডাক দেয়, তারাও আসে। আসার পরে বলে যে আমার ছেলেটা নিচে নামলো কিন্তু এখন তো উঠে আসছে না। তখন আরো যারা ইয়াং কয়েকজন ছিল, কারণ জালাল মিয়ার বয়স একটু বেশি ছিল, উনি নিচে নামতে পারছিলেন না, ওনার ওই সময় ঠান্ডাও লেগেছিল, যার কারণে উনি নিচে নামছিলেন না। তখন আরো কয়েকজন ইয়াং যারা ছিলেন ওনারা নিচে নামলেন। তো নিচে নেমে রাসেল ভাই ওই ছেলেটাকে টেনে তোলার পর দেখা যায় যে তার ছেলেটা মৃত, এবং তার শরীরের যে মাথাটা ছিল, মাথাটা রাসেল ভাই মনে হচ্ছে যে মানে মাথাটা আমাদের যেদিকে আমরা মুখ করে থাকি, আমাদের বুক এবং মুখ তো সমান দিকে থাকে, তার মাথাটা ঘুরিয়ে একদম পিঠের দিকে করে দেয়, মনে হচ্ছে কেউ মাথাটা ভেঙে পেছন দিকে করে দিয়েছে। তো এই একটা করুণ পরিণতি ঘটে তার ছেলের সাথে। তো এখনো নাকি রাসেল ভাই উনি স্বপ্নে দেখেন যে ওই যে ভয়ঙ্কর মহিলাটা, ওই মহিলাটা বলে যে একটাকে তো নিয়েছি, আরো নেব। তো এখনো ওখানে উনি জীবিত আছেন, উনি এখনো ওখানে ওনার ফসল ওইভাবে কাজ করেন স্টিল নাও। তো আর রাসেল ভাই একটা বিষয়, আমি যখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওখানে গিয়েছিলাম, ওখানে যারা কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলেছিলাম, তো ওনাদের বর্ণনা অনুযায়ী পদ্মবিলে
মানে হরর কোনো বিষয় ঘটাটা এটা রাতের উপর নির্ভর করে না, দিন রাত যে কোনো সময় ঘটতে পারে। এবং উনি বলেছেন যে বিশেষ করে পাট কাটার যখন পাটের মৌসুম হয়, পাটের সময়তে ওনারা মাঝে মাঝে কয়েক সপ্তাহ ওনারা এই বিশাল বিলে নামতেই পারেন না, কারণ নামার সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির কিছু মানে মানুষকে দেখেন যারা তাদেরকে তাড়া করে। এবং এটা নাকি প্রতি বছরই হয় রাসেল ভাই। কারণ আমি গিয়ে খুবই অবাক হয়েছি। তো ওখানে যে কুয়াটা রাসেল ভাই, কুয়াটা এখন নাই, কিন্তু বট গাছটা আছে। আর ওখানকার লোকজন আর ওখানে জনবসতিও রাসেল ভাই খুব কম, অনেক দূরে দূরে বাড়ি। এবং ওখানে আপনি গেলে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও ভাবে পাবেন না, মানে দিনের বেলা গেলেতে সেখানে গা ছমছম করে। বিশেষ করে গাছটা দেখলে তো মানে ভয়ে এমনিতেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন 2 মাস আগে। তখন আমাকে দেখে তার একটা ঘটনা, এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না। তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়। তো তার এই ঘটনাটা ইউএসএ থেকেই শুরু আর কি। তো উনি যখন ইউএসএ থাকতেন, কোথায় থাকতেন, নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না। উনি যখন থাকতেন তখন ওই জায়গায় 12 বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান, ডক্টর এমবিবিএস কমপ্লিট করেন আর কি আমাদের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভিতরে। তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়, উনি ডেন্টিস্ট ছিলেন। পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় 1 বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয় বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই, ওনাদের বিয়ে 2001 হয়। তো 2002 তে তিনি ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, বাবু ভাইয়ের জায়গা। তো বাবু ভাইয়ের জায়গা এক্স্যাক্টলি ফ্লোরিডা চলে আসছে। তো মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আর কি। তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আর কি। তো ওনাদের সেই জায়গা থেকে ফ্লোরিডা যাবার পথে উনি ড্রাইভ করছিলেন, পাশে ওনার ওয়াইফ ছিলেন আর ওনার বাবা মা পেছনে ছিল। আর তার আরেক ভাই, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। তো উনিই থাকতেন বাবা মা নিয়ে। তো উনি ওয়াইফ যে পাশে বসেছিল, আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে। ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে সিগন্যালটা খেয়াল করতে পারেন নাই, ট্রাক এসে একটা ধাক্কা দেয়। তো ট্রাকটা এসে যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষেই ধাক্কা দিয়েছিল। তো উনি মোটামুটি ইনজুর্ড হন, কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়। আচ্ছা, ওনার বাবা মাও ইনজুর্ড হয়, কিন্তু ওনার মতো না। ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায় আর বাম পাটা ভেঙে যায়, নি জয়েন্টটা ভেঙে যায়। তো উনি প্রায় ডক্টর বলেছে যে 8 থেকে 12 মাস, মানে প্রায় 1 বছর রেস্টে থাকতে হবে। তো লাস্ট ওই 5 মাস যে কয়দিন হসপিটালে ছিল, ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। আমি তার বাবা মার ঘটনা বলছি আর কি, তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টিন টাইম আছে, পরে আর হসপিটালে ভিজিট করা যেত না। আচ্ছা, তো হসপিটালের ডক্টর বলতো যে উনি তো ঘুমাতেন না, ওনাকে আমরা সারাক্ষণ মানে মোস্ট অফ দ্য টাইম ঘুমের ওষুধ দিয়ে রাখতে হতো। আচ্ছা, মানে ওনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত। হঠাৎ করে কেউ হাতে টাচ করলেই তিনি কেঁপে উঠতেন, এমন ভাবে কেঁপে উঠতেন, সারা বডি সহ কেঁপে উঠতেন। এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। তো বাবা মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, সে মুভ করেন। এবং যেই আসে রাসেল ভাই ফেল করে তাকিয়ে থাকে, কারণ তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো, সে ফেল করে তাকিয়ে থাকতো। কথা বলতে পারতো, শক্তি ছিল, কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। এরকম করে লাস্ট 5 মাস, 2002 সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়। এবং পরবর্তী 5 মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারোর সাথে বলেন নাই। মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে, কিন্তু এছাড়া যেসব আত্মীয় স্বজন এসছে তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না, ওর অবস্থাটা ভালো না, এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না ওকে মুভ করানো যাবে না, আর 1-2 মাস রাখতে হবে।
তো প্রায় 7 মাস থাকার পর তিনি বলে যে আমি আর এইখানে হসপিটালে থাকবো না, প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম, আমাকে বাসায় নিয়ে যাও, আমি হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই, আমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য। ওকে। তো তাকে ফুল ফ্যামিলি, তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে। তো সে হাতটা চলাফেরা করতে পারতো মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে। তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাবার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে। আচ্ছা। এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো মানে তার সেন্সই আসে নাই, সেন্স কাজ করে না, আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে। আচ্ছা। তো তিনি, তার লাভ ম্যারেজ ছিল, তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি। তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, এমন সময় আমার হাত ধরে কি জানি মানে হাতের কি একটা স্পর্শ আমার হাতের উপরে হাত রাখলো, আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে? এটা তো ইম্পসিবল। রাত 1টা-2টা বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1টা বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা, আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তো বলে হাতটা আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত, এবং অঝরে কেটে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে। তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন, কিন্তু লাইটটাও অফ করার পরে কোনো ধরনের রিমেডি আসে না। 7 দিন পরে আবারও ঠিক একই অবস্থায় রাত এরকম যখন গভীর হয়, তখনই তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরেই কান্না করছে, এরকম অবস্থা। তো এরকম প্রতিদিন যাচ্ছে, আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছে, তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আপনি কেউ খাটের আপনার বেডে যদি কেউ বসে আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি বলেছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা, তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতে বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করব বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শকে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবার এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বললো, যখন প্রায় 1 মাস হয়ে গেছে, সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি। আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলে নাই, আমি বাঁচতে পারিনি। এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস। আচ্ছা। তিনি চোখের পানি, সে মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা ওইটা শোনার পর থেকে আগামী 3-4 মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। তো সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে। তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল, সে বলছে হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক 4 থেকে 5 দিন পর বাসায় ব্যাক করবার পর, 4 থেকে 5 দিন পর, 2003 এর দিকে শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বললো যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10টা-11টা বাজে। এমন সময় আমি শুনি যে আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াতো আমি সেই সাউন্ডটা পেতাম। তো
তো সে কে জানি চুল আচ্ছাচ্ছে আমার রুমের ভিতরে। তো রাত 10টা-11টা আমার মা আমার রুমে নক করেই ঢোকে। তো চুল আচ্ছাচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ওয়ার্স্ট হতে পারে তিনি এতটুকু মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেন নাই। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন, স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তার ঠিক মাথার পেছনে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগতো। রাত 2টা-3টার পরে যখন তার গভীর ঘুম হতো তখন এই ঘুম ভাঙতো এই মাথার হাত বুলানোর কারণে, কে জানি হাত বুলিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। তো সব শেষ দিনের দিকে যাই, তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন, উঠে তার সাপোর্ট ছিল তখন হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতেই দরজা খুলতেই তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু সাইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা। আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে এক ফোঁটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না, আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে এক পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসেল ভাই, এটা হচ্ছে যে তুমি ভালো থেকো, শুধু একটা ওয়ার্ড তার কাছ থেকে ওইখান থেকে আসা, আর কোনো শব্দ, কোনো সারা শব্দ পায়নি। লাস্টে জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএতে আসেন, তুই আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে, আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না। তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে। তার বাবা মা বলে, বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে। তুই এক কাজ কর, বাংলাদেশে যেহেতু ডিসিশন নিছিস বাংলাদেশেই চলে যা, আমি দিয়ে আসবো। আচ্ছা। তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তাদের বাড়ি আছে সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে রাসেল ভাই কোনো সমস্যা নেই। অলরাইট, রাসেল আমি শেষ করিনি। আচ্ছা, এরপরে সমস্যা নেই, আর এরপর আবার ঘটনা আছে। ওকে। তো 2012-এ সে ব্যাক করে ইউএসএ তে। যে এতদিন যেহেতু নর্মাল, এখন মনে হয় সবকিছুই নর্মাল, আমিও নর্মাল, হয়তো আমার এটা কোনো ভুল ছিল। তিনি যেই জায়গায় তার ওয়াইফের কবর কর দেওয়া হয়েছে আর কি, তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর দিয়েছে। রাসেল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না, এখানে আসলেই আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে, চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল। তখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায়, তার যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে, তাকেও রেস্কিউ করে, তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল। ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে। তো এরপরে সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই। ওনার নাম ডক্টর হারিস চৌধুরী। আচ্ছা। আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট এবং আমি ডেন্টাল সার্জন দেখেই তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই আজকে অনেক মানে অন্য দিনের চাইতে অনেক বেশি টায়ার্ড। আজকে যে ঘটনাটা, আমার মনে হয় যে প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাব। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, আশা করব শুনছেন আপনারা সবাই, এবং চলুন শুরু করি। রাসেল ভাই, আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন, তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে এবং অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন।
বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে মানে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করব। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তবে 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় মানে ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানরমাল বিষয়গুলো, উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো। বেশ মানে আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়, তো ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের মানে সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো আর কি। আচ্ছা। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের মানে বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নাই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1 বার 2 বার 3 বার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময়ে তো রাজবাড়ী কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু মানে আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ী যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক মানে জঙ্গলের দেখা পাওয়া যায়, আর ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তোবা কোন হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি, বা দিনের বেলাও তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি, যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোন জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে, তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। উনি অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো, তখন বললো না এটা আবার আসছে, তোমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানরমাল বা অশরীরী কোনো কিছুই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন রাসেল ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই
ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। আচ্ছা, একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু রাসেল ভাই আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না। রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো, ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয়, ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোন আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নিয়ে ভালো ভাই, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়ালটা মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো, ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কামাল কবিরাজ। তো উনাকে যে সেলে রাখা হয়, ওই সেলের এই অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না। সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, এটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশটা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছে আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয়েছিল ভাই, ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে মানে জেলখানার মধ্যে। তো জেল পুলিশ আসে, বলে কি হয়েছে, বলে যে ওইখানে যেই কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর ইসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে, বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে পুরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেন তারা, মনে করছে তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয়
বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। আচ্ছা। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ, যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপরে ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো, যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু আসলে এই যে আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে ওই গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মকভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে। তো আসলে সে প্রথমে ফাঁসি রেডি করেছে, পরপর হঠাৎ করে মানে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছে না এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাষ্ট রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে আর কি, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে, যে ওই শ্মশানটাতেই যেন মানে করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। আসলে যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো আসলে ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে ওই যে কলিজাটা সে সম্পূর্ণই খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে এবং মৃতদেহ দিতে দেন সে আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরও হয়নি। তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো, আগে ভাগে কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় আছে তখন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। বাট কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে বল, কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত,
ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়। সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে, তার মৃত্যু অস্বাভাবিক ছিল, অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মানে শ্বাসরোধ করে সেলের মধ্যে তো কারো ঢোকার কথা না, কিছু নাই। মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই। এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয় নাই, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন রাসেল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটা কে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না। মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান। এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে। কিন্তু মানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে। এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। আচ্ছা, এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই। যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানের অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি এই ঘটনাটা আপনি বললেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার ঘটনায়, এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি ঈদ উল ফিতরের 2টা দিন পরে ঢাকার বাইরে গিয়েছিলাম, সেটা কিশোরগঞ্জ। সেখানে অনেকগুলো একটু ঝামেলা ছিল। তো ওইখান চাইতে আমার ঢাকার মধ্যে সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয় আমি আসার পরে যেটা শুনি এবং দেখি, সেটি হচ্ছে আমি যখন ঢাকায় আসি, এসে আমি যে মসজিদ আমার নামাজ পড়া হয় ইব্রাহিম আদম জামি মসজিদ, তো মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে যে আপনাকে একটা বৃদ্ধ লোক খোঁজ করতেছে কয়েকটা দিন ধরে, দেখা হয়েছে কিনা। তখন বললাম না, আমি তো মাত্র আসছি, তো হয়তো আসতে পারে, আসলে দেখা হবে। তো 2টা দিন পরে সেই মসজিদে ওই লোকটা আসে, বৃদ্ধ লোকটা এসে বসে থাকে, এবং মুয়াজ্জিন সাহেব যখন ওনাকে বলে যে মাইনুদ্দিন ভাইয়ের সাথে আপনার সাথে সাক্ষাৎ হলো, তো বলছে উনি আসছে, তো বলছে হ্যাঁ উনি তো আমার সাথে কথা বলে। উনি আমার সাথে যেগুলো কথা বলে খুব খুব বড় আশ্চর্য বিষয় হয়। উনি আমাকে প্রথম কথা বলার সময় একটা ওয়াদা করায় যে মাইনুদ্দিন ভাই আপনি আমার সাথে একটা ওয়াদা করেন, আপনি আমাকে কখনো ভুলবেন না, আপনি আমাকে কখনো ভুলবেন না, এবং আপনি আমাকে একটা উপহার দিবেন, সেটা হচ্ছে একটা আতর। আমি আপনাকে একটা উপহার দিব, কিন্তু এখন না, পরে। তা বললাম ঠিক আছে, আমি কথা দিতেছি আমি আপনার সাথে আপনাকে কখনো ভুলবো না, এবং উপহারটা যে আপনি আমার কাছ থেকে আতরটা চাইছেন আমি যখন আনতে যাব তখন আপনাকে দেবনি। তখন সেই মতো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন, তিনি বলতেছে যে আমার বাড়ি খাজিদাউন দ্বিগুণ 2nd লেনে। এরপরে উনি বলতেছে যে আমার কবর, আমার ভাইয়ার কবর, আমাদের আত্মীয় স্বজনের কবর ওই স্থানটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে। তখন আমি আশ্চর্য হয়ে বলতেছি কি বলেন, আপনার কবর? তো নিঃশব্দ ঠান্ডা মানে নিশ্চুপ হয়ে থাকলেন। উনি বলতেছে হ্যাঁ আমার কবর এবং আমার আত্মীয় স্বজনের কবর ওই জায়গাটার মধ্যে। আপনি এইখানে তো আপনার সাথে কথা বলতেছেন। তখন উনি খুব চুপচাপ থাকলেন। তো সেই মুহূর্তে আমি তাকে দেখতেছি উনি এত প্রচন্ড, ওনার শরীরে গরম জ্বর এবং খুব কাঁপতেছে। তার সাথে সাথে আমারও একই অবস্থা, যে আমার খুব ঘুম পাইতেছিল।
অনেক ঘুম পাইতেছে এবং আমার শরীরটা একটু খুব চুলকানো শুরু হইল, মানে ঝাড়া পড়া করতেছে। আমি শুধু এতটুকু অবাক হলাম যে এটা হয়তো বৃদ্ধ মানুষ, এখন জ্বর দেখা যায়, গায়ে কাঁপতেছে, হয়তো কোন একটা ভুল টুল করতেছে। এত আমি গুরুত্ব তাকে দিতেছি না, যে উনি যে বলতেছে আমাকে যে আমাকে ভুলবেন না, আবার উনি বলতেছে আমাকে উপহার দিবে পরে এবং তার কবর আছে, আবার বলতেছে যিনি আমাকে তালাশে আছে। তো আমার এলোমেলো সবকিছুতে না, আমি তারপরও উনি বৃদ্ধ এবং তার অসুস্থ বলে আমি কোনো একটা কিছু চিন্তা ভাবনা করিনি। তো আমার যে ঘুম পাইতেছিল, আমি একটা এমন ঘুম দিছি, প্রায় 4-5 ঘন্টা আমি ঘুমালাম ওই জায়গাটার মধ্যে। এত ঘুমের মধ্যে ছিলাম, যখন উঠছি উঠে সেই লোকটাকে আমি পাই নাই। পরবর্তীতে আমি যখন আতর এনে ওনাকে যে দেব, তা আমি তো জিজ্ঞেস করেছিলাম ওনার ঠিকানাটা কোথায়। উনি তো বলছেন আমাকে খাজি দেওয়ান সেকেন্ড লেনে, কিন্তু সেখানে তো বাড়ির পুরো অ্যাড্রেসটা নাই। এবং পরবর্তীতে আমাকে যে আজিমপুর কবরস্থানের কথাটা বলে, সেখানে আমি গিয়েছিলাম। তার জন্য আমি খুব অপেক্ষায় ছিলাম যে ওনাকে দেখা হলে সে আতরটা উপহার দেব। আমি সে মসজিদে মুয়াজ্জিন সাহেবকেও জিজ্ঞেস করি যে ওনার ঠিকানা বা কোনো কিছু যাওয়া চেনা আছে, কারণ ওই লোকটাকে দেখি না, তাকে যে আমি উপহারটা দেব। তুমি বলতেছেন না, কিন্তু আজিমপুর যে উনি আসতো, মানে কবর, ওইখানে একটা লোক থাকে। তো ওনার মারফত আমি শুনি 2001 সালে জুলাই মাসে উনি ইন্তেকাল করেন, উনি দুনিয়াতে নাই। তা আমি সেই থেকে এখনো আতরটা আমি রেখে দিয়েছি আমার ঘরের মধ্যেই, যে আমি আতরটা কোথায় দেব। কবর আমি আতরটা দেইনি, এই আতরটা আমি কোথায় দেব, এবং সে আমার কাছে কেন বে আতরটা চাইছে এবং বন্ধুত্ব যে করতে চাইলো কেন চাইলো, এবং সে আমার কাছেই বা কেন আসলো, আমি সেই সন্ধানে এখনো আছি যে দেখি সে আবার আমার কাছে আসে কিনা, অথবা এইটা নিয়ে আমি কি করতে পারি। কেন সে আমার সাথে দেখা দিয়েছিল, আমার সাথে এখন আর দেখা হয় না, বা উনিও আসেন না বা দেখা হয় না। তো আমি আতরটা এখনো রেখে দিয়েছি। আশ্চর্য যে উনি আমার কাছ থেকে আতরটা চাইছে, কেন চাইলো, কেনই বা দেখা আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার নামটা বলতে হবে আগে, তারপর। আমার নাম রিগান, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এবার যে ঘটনাটা বলতে যাচ্ছি, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। ঘটে 2014 সালে, মানে আমার আব্বা স্ট্রোক করে। আমার আব্বা 2014 সালে 15 ডিসেম্বর স্ট্রোক করে। তো সেদিন রাত্রেবেলা কোনো রকম আমার আব্বা জানে বাঁচে, উনি এখনো সুস্থ আছে, ভালো আছে। তো একদিন যায়, পরের দিন রাতে 17 ডিসেম্বর রাত্রে, তো আমি রাত্রেবেলা থাকি প্রতিনিয়ত। তো আমার আব্বা ঘুমায়, তো ওনার বেডের সাথে বেডে আরেকটা বেডে একটা রোগী ছিল। তো ওনার ভাগ্নের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ভালো একটা সম্পর্ক, আমরা একসাথে নিচে যাই, চা খাই, সময় কাটাই। তো ঠিক সেদিন রাত্রেও উনি মানে বললো হঠাৎ করে, অনেক রাত্রে, যেমন ধরেন ফজরের আজানের কিছু আগে, 10-15 মিনিট আগে হবে, তখন উনি আমাকে বলতেছে চলেন রিগান ভাই নিচে যাই, চা খাই আসি। আমি বলছি ঠিক আছে আপনি যান, আমি আমার আব্বারে দেখা আমি আসতেছি। তো এইভাবে আমি ভিতরে গেলাম, না আমার আব্বারে দেখলাম, দেখে আমি যখন বেরোতেছি, তো ওটা যারা ঢাকা মেডিকেলের সিসিইউতে গেছে তারা দেখতে পারবে যে ওটা 3টা পার্টিশনের গেট আছে। প্রথম মেইন গেট, তারপর একটা গেট, তার ভিতরে মানে রোগী রাখার গেট। আমি রোগী দেখাবো রুম থেকে বেরোবো, সেকেন্ড গেটটা যখন পার করি, তখন ওই ছেলের মামা আমার পিছন থেকে ডাকতেছে বাবা। তো আমি খেয়াল করলাম, পিছু করে দেখলাম যে ওনার মামা। তো আমি বললাম যে আঙ্কেল আপনি এই অবস্থায় কেন উঠে আসছেন? তো উনি বলতেছে বাবা আমার ভাইগনা নিচে গেছে, রাজীব ভাই নিচে গেছে। তো বলতেছে আরে বাবা তোমরা অনেক কষ্ট করতেছো, রাত জাগতেছো, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি বললাম যে আপনি যান, রেস্ট নেন, আমি কি ডাক দিয়ে দেবো? না থাক, ডাক দাও না। তো এমন সময় কিছু কি হালকা পাতলা কথা হইলো ওনার সাথে। তো মানে বোঝা যায় যে ফজর বেলা যে একটা দূর মসজিদ থেকে, আবার ঢাকা মেডিকেলের সাথে কিন্তু সেকেন্ড যেটা, ওটা কিন্তু নিচে কিন্তু মসজিদ আছে। তারপর ওই মসজিদে আজান না, দূর থেকে একটা আবু জায়গাতে আজানের শব্দ আসতেছে। তো উনি আজানের শব্দ আমার কানে যখন আসছে, তখন উনি বলতেছে যে বাবা আমি চলে যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি বললাম যে আঙ্কেল আপনি রেস্ট নেন। তো আমি বলে নিচে চলে আসছি, আমি আপনার ভাগ্নারে ডাক দিতেছি। তো আমি নিচে চলে আসি, তো ওনার ভাগ্নারে বলতে যাই মিয়া চা দেন, চা খাইতে দিচ্ছি, আর বলছি যান আপনি উপরে যান, আপনার মামার আপনার ডাকতেছে। তো বলে উনি উপরে চলে গেছে, আমি চাটা খাইলাম, চাটা খাওয়ার পর আমি উপরে গেলাম।
উপরে যাওয়ার পর দেখি যে উনি কান্নাকাটি করতেছে। আর ওনার এখানে কি একটা কথা কি রাসেল বলতে একটু ভুলেছে, যে আমার আব্বার মনিটরিং লাগানো ছিল, পালস কত উঠতেছে নামতেছে, তো সেম ওনারও লাগানো ছিল। তো যখন আমি দেখছি যে উনি মারা গেছে, তখন ডাক্তাররা দেখতেছে ওইগুলা সব খুলতেছে, যে পালসের ইয়েগুলা খুলতেছে। তো আমি বলি, রাজীব ভাই কি হয়েছে? কয় আমার মামা তো নাই ভাই। আমি এটা কি বলেন? বলে হ্যাঁ মামা তো নাই। তখন আমি শক হয়ে যাই, মানে আমার মাথা না ব্লাইন্ড হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আর ওনারা বলতেও পারতেছি না। আর উনি আমার রিটার্ন প্রশ্ন করেন যে আমার মামা কখন আপনার ডাকছে বা কি কথা হয়েছে। তো আমি না পরে নিজে নিজে চিন্তায় পড়ে যাই যে আমি কার সাথে কথা বলছি। ইভেন 7-8 মিনিট আগে আমি কার সাথে কথা বলছি, আর লোকটা আমার সাথে বা কে বা কিভাবে। তখন আমার মাথায় খেয়াল হচ্ছে ওনার তো মনিটরিং লাগানো ছিল, তো এই অবস্থা তো নার্স বা ডাক্তার ওনাকে ওখান থেকে উঠে আসতে দিব না। তো আমি কার সাথে কথা বলছি, আমি এইটার হিসাবে এখনো পর্যন্ত মিলাতে পারিনি। আমি আমাদের এলাকায় হুজুর আছে, আমি হুজুরের সাথে কথা বলছি যে হুজুর দেখেন এই ঘটনা হয়েছে। হুজুর আমার বলছে এটা নিয়ে তোমার তো চিন্তা করার কিছু নাই বা ইয়ে করা নাই, এটা হয়তো ছিল ওনার ভাইগনার সাথে দেখা করতে চাইছিল বা তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে কথা বলছে, ওই হয়তো একটা কিছু হতে পারে। কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমার কেউ দিতে পারে না, আমি রাজপন্ড হয়ে যাচ্ছি। সেটাই, মানে মানুষ কেন এরকম মৃত্যুর আগে আপনার সাথে এসে দেখা দিয়ে গেলেন, এবং তিনি কিভাবে আসলেন, এবং তিনি ওইখানে কিভাবে আসলেন যখন তিনি বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন বা ততক্ষণ হয়তো মারাও গেছেন, সেই মুহূর্তে আপনার কেন তার সাথে দেখা হলো, এটা একটা রহস্যজনক ব্যাপার। জিনিস কি রাসেল ভাই উনি বললো যে আজানের সময় আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি জিনিসটা পরবর্তী লাইনগুলো ঠিকভাবে মিলাইছি যে উনি কি বলতে চেয়েছিল, কি বুঝাতে চেয়েছিল, যেটা আমি ব্যাখ্যা সেটাই না সবচেয়ে বড় প্রশ্ন, যে আপনার সামনে কেন আসলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা আজকে যে ঘটনাগুলো শুনলাম, প্রথম ঘটনাটার কথা যদি বলি, যে প্রথম ঘটনাটিতেও একটা মেয়ে, সে নীল শাড়ি এবং লাল টিপ পরে দাঁড়িয়ে আছে এবং সেটাকে বারবার দেখতে পাচ্ছেন তিনি কেন দেখছেন, তার কাছে কেন ইনফরমেশন আসছে। নন্দিতা আমাদের একটা ঘটনা পাঠিয়েছেন কলকাতা থেকে, যে ঘটনাটি আমরা শুনবো, এটি একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপটি শোনার পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আমি নন্দিতা কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। আমি ভূত এফএমের খুব বড় একজন ফ্যান। বিগত 2.5 বছর ধরে আমি ভূত এফএম শুনছি, তো নিয়মিত শোনা হয়। মাঝে মধ্যে কিছু এপিসোড হয়তো মিস করে গেলে সেটা অ্যাপের মাধ্যমে শুনে নিই। আমার কাছে আমার কিছু ফ্যামিলি স্টোরি রয়েছে, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে অনেকদিন ধরে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সময় না হয়ে ওঠার কারণে হয়তো অনেক শেয়ার করে ওঠা হয়নি। তো এই মুহূর্তে আমার কাছে কিছু স্টোরি রয়েছে, তার মধ্যে থেকে আমি একটা স্টোরি আপনাদের শোনাতে চাই। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিরই স্টোরি, আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমার মায়ের মামার বাড়ি, সেটি বসিরহাট জেলার একটি গ্রাম অঞ্চলে। তো সেখানে আমার মায়ের ফ্যামিলির মানে মায়ের মামা ও তার বড় ফ্যামিলি ছিল। মায়ের মামা 5-6 মামা, ইভেন তাদের খুব বড় সংসার। তো সেখানে সবাই একসঙ্গেই থাকতো। তো প্রতিটা ভাইয়ের যে ঘরগুলো ছিল রাউন্ড করে বাড়িটা ছিল, মধ্যিখানে ফাঁকা জায়গা, আর ইভেন ঘরগুলো সব 10-12টা ঘর পুরো গোল করে ঘেরা। তো ঘরের ঠিক পেছনে একটি জায়গা, সেখানে একটা বেল গাছ এবং বেল গাছের সামনে একটা পুকুর ছিল। তো ওখানকার মানুষের এবং আমাদের এই ফ্যামিলির কিছু মানুষের বিশ্বাস ছিল যে বেল গাছে ব্রহ্মদৈত্য বলে কোনো একটা আত্মা নিবাস করে। তো একটা পুজোর সময়, দুর্গা পুজোর সময়, তো দশমীর দিন রাত্রেবেলা, তো প্রত্যেকে নিজের বাড়ি ঘরের সামনে সবার বাচ্চাদেরকে দোল্লায় টাঙিয়ে, দোল্লায় শুইয়ে, এবং সবাই ঠাকুর বিসর্জন দেখতে যায়। তো পুরো বাড়িতে কেউ না থাকায় একটি বৃদ্ধ মহিলাই শুধু ছিলেন যিনি চোখে দেখতে পেতেন না। তিনি সেই ঘরের মধ্যে, যে ঘরে তিনি বৃদ্ধ মহিলাটি ছিলেন, সেই ঘরে একটি শিশুকন্যা ছিল। সেই শিশুকন্যাটি নবজাত শিশুকন্যা, মাস 3-4 হবে হয়তো। তো সেই শিশুকন্যাটিকে ওখানে রেখে বাকি সবাই মানে 8 ঘন্টার জন্য শুধু দুর্গা মণ্ডপের কাছে গেছিল। শিশুকন্যাটি ঘুমাচ্ছিল। তো দুর্গা মণ্ডপটা ঘর থেকে জাস্ট কিছুটা দূরেই, বেশি দূরেও না। তো বাকি সবার ঘরেই সবার বাচ্চা, কারোর বাচ্চা দোলায় ঘুমাচ্ছিল, কারোর বাচ্চা খেয়েছিল। তো এমতো সময় বাড়িতে শুধু বড় কেউ ছিল না, বড় বলতে শুধু ওই অন্ধ ঠাকুমাটি ছিলেন।
তো এমতো সময় হঠাৎ যখন সবাই বাড়ি ফিরলো পুজোর শেষে, তো পুজো বিসর্জনের শেষে, তো বাড়িতে এসে সে যে তার ঘরে যে ঘরে ঠাকুমাটি ছিলেন সেই ঘরে গিয়ে দেখলেন যে ঠাকুমাটির দোল্লাটা দুলিয়ে যাচ্ছে, কিন্তু দোল্লাতে বাচ্চা নেই। তো সবাই ভাবলো যে বাচ্চাটি হয়তো কোথাও কোনো কারণে দোল্লা থেকে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বা কোনো কারণে এদিক ওদিক চলে গেছে। তো সারা বাড়ি ইভেন সমস্ত স্থানে বাচ্চাটিকে খোঁজা শুরু হয়ে গেল। তো বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে কোনো এদিক ওদিক ইভেন বাড়ির পেছনে সব জায়গায় খোঁজা হলো, তো কোথাও পাওয়া গেল না। তো অবশেষে এক বাড়িরই এক ব্যক্তি তিনি বললেন যে পেছনে পুকুর ধারে যদি কোনো কারণে চলে গিয়ে থাকে বা কোনো জন্তু জানোয়ার যদি মুখে করে তুলে নিয়ে গিয়ে থাকে, তো সেজন্য পিছনে পুকুর ধারে একবার ওই জায়গাটা বেলগাছের গোড়ায় গিয়ে দেখা যাক। তো সেখানে যখন গেলেন তো সেখানে দেখতে পেলেন না কারো কোনো কিছু, কিন্তু সেখানে গিয়ে টর্চ মেরে যখন দেখা গেল এদিক ওদিক টর্চ মারতে হঠাৎ বেলগাছের ওপরে যখন টর্চের আলোটা কোনো কারণে পড়লো, তখন বেলগাছের উপর থেকে একটা ঝপ করে আওয়াজ হলো, কিছু জলের মধ্যে পড়া। তো সেই আওয়াজটা শুনে সবাই যখন জলের মধ্যে টর্চটা মারলো, তো টর্চটা মারতে দেখলো যে জলটার মধ্যে কিছু একটা ভারী জিনিস পড়েছে। তো সঙ্গে সঙ্গে কেউ গিয়ে ওখানে ওটা দেখার জন্য যখন কেউ জলে ঝাঁপ দিল, গিয়ে দেখে বাচ্চাটার মৃতদেহ। তো সঙ্গে সঙ্গে সবাই বাচ্চাটার মৃতদেহ দেখার পরে সবাই যখন বেলগাছে লাইট মারলো, তখন কেউ একটি অদ্ভুত মানে খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য দেখলো, যে মানে একটি লোমশ হাত, লোমশ পা, ইভেন শুধু কালো বড় বড় চোখ, লাল চকচকে বড় বড় চোখ, এরকমই একটি অবয়ব দেখলো এবং সেটা বিকট হাসি করে কোথাও উধাও হয়ে গেল। তো বাচ্চাটাকে যখন তুলে আনা দেখা গেল যে বাচ্চাটার বডিতে এক বিন্দুও রক্ত নেই, আর গলার ঠিক ছোট শিশুর গলার ঠিক নলির দুই পাশে, নলির এক পাশে দুটো ফুটো। তো ইভেন সেখান থেকে সমস্ত রক্ত বোধহয় বেরিয়ে গেছে বডির, সেটা বোঝা যাচ্ছে যে বডি থেকে কত রকম বাচ্চাটা পুরো একদম সাদা হয়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, সেগুলো ডাক্তার তখন অ্যাভেলেবেল ছিল না। তখন ওই পাড়ারই যে সমস্ত যে কিছু হাতুড়ে ডাক্তার বা বৈদ্য টাইপের ছিল তাদের কাছে বললেন যে সেই রক্ত অল্পতার জন্য বাচ্চাটি মারা গেছে। তো মানে পুরো শরীরের হঠাৎ করে সমস্ত রক্ত শূন্য হয়ে গেছে। তো পরবর্তী সময় ওই বেলগাছটার মানে একটি মানে গুণিনকে নিয়ে আসা হলো, নিয়ে বেলগাছটা দেখানো হলো। তো দেখানো হওয়ার ফলে তিনি বললেন যে বেলগাছটা কিছুদিন ওখানে বাড়ি করার জন্য সবাই বাড়ির প্রত্যেকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এখানে একটি বাড়ি বানানো হবে। তো তার জন্য ওখানে মাপজোট করা হয়েছে, বেলগাছটা কাটা পড়ার একখানা ওখানে ওরা উদ্যোগ নিয়েছে যে বেলগাছটাকে কেটে ফেলে দেওয়া হবে। তো ইভেন সেই জন্য নাকি উনি ওই যে বেলগাছে যে অবস্থান করতে যে বন্ধু দৈত্যটা, সে আমাদের জাস্ট একটু শিক্ষা দেওয়ার জন্য যে মানে ওখানে উনি আছেন যেন গাছটার কোনো ক্ষতি না হয়, সেই জন্য উনি এই মানে বাচ্চাটার ক্ষতি করেন। তো তখন বলে যে আজকে এই বাচ্চাটার ক্ষতি করতে পেরেছে, আবার অন্য সময় অন্য কোনো বাচ্চার ক্ষতি করবে এরকম হুঠাৎ। তো তার জন্য যে ওঝা এসেছিলেন তিনি এসে বললেন যে এই গাছটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে ওই যে বেলগাছে যে ওর যে আত্মাটা রয়েছে বেলগাছের মধ্যে, সেই আত্মাটাকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করতে হবে। আর এইটা যে এখান থেকে সেকে চলে যেতে হবে, বিকজ তিনি যে এই কাজ বাড়ির একটি বাচ্চার ক্ষতি করে দিয়ে গেছেন, যে একটা বাচ্চা অসহ্যজাত বাচ্চা মারা গেছে। তো সেইটার জন্য যাতে মানে ওনাকে এখান থেকে মানে বিতাড়িত করা যায় ব্রহ্মদৈত্যটা, সেই জন্য তারা এরকম একটা অভিপ্রায় নিলে একটি যজ্ঞ করলো। তো যজ্ঞ করার পরে গাছটাকে বন্ধ করে সেই গাছটাকে কিছুদিন পরে একটা নির্দিষ্ট দিন পরে 11 দিন পরে গাছটাকে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে সেই সময় আর যদি ইনিশিয়ালি কোনো সমস্যা হয়নি, কিন্তু যে মায়ের যে মামা মানে যে দাদুর বাচ্চাটি মারা গেছিলেন, যে বাচ্চা শিশুকন্যাটি মারা গেছিলেন, তার যে মা মানে আমার মায়ের মামি, তিনি পরবর্তী সময়ে যে কটা সন্তান জন্ম দিতেন ওই ঘটনাটি ঘটার পরে, তিনি যে কটা সন্তান জন্ম দিতেন প্রতিটা সন্তানই কোনো না কোনো কারণে মারা যায়। একবার দুবার তিনবার করে এরকম 4-5টা সন্তান তার মারা গেছে, ইভেন বিনা কারণে শ্বাসরোধ হয়ে মারা যেত। তো পরবর্তী সময় এই ব্যাপারটা যখন অনেক বেশি হলো যে পরপর প্রতিটা বাচ্চা মারা যাচ্ছে, তখন তারা এটাকে একটা ভালো থেকে বড় একটা ওঝার কাছে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে সে ওঝাটা বললেন যে এই যে গাছটা বেল গাছটা সমস্ত ঘটনায় প্রথম থেকে খুলে বলা হয়েছে। তো তারপরে তিনি বললেন যে এই গাছটা যে কাটা হয়েছিল যার ফলে ওকে ঠিক করে তাড়ানো যায়নি, মানে আমাদের যে রিচুয়াল
রিচুয়ালস গুলো করা হয়েছিল সেই রিচুয়ালস গুলো প্রপার হয়নি, তো যার ফলে কি হয় সেই প্রভাবটা থেকে গেছে। আর উনি ওই ব্রহ্মদৈত্যের প্রভাবে যখনই ওই পার্টিকুলার ওই মামার মানে যখনই বাচ্চা কাচ্চা হতো, আমার মায়ের ওই মামার যখনই মানে ওয়াইফের বাচ্চা হতো, তখনই ও ওকে অ্যাটাক করে মামিকে পজেস করে বাচ্চাটা মামির দ্বারাই মেরে ফেলানো হতো। মামি নিজে চাপ দিয়ে বা শ্বাসরোধ করে মেরে ফেলতো বাচ্চাটাকে। তারপরে অনেক জোর করে অনেক কবচ অনেক গুণিনকে দেখিয়ে ভালো করে ওনাদের যে লাস্ট যে গুণিনকে দেখানো হয়েছিল তিনি ভালো করে ওনাকে ঝাড়িয়ে ওনার সমস্ত দেহ বন্ধ করে ওনাকে তাবিজ দিয়ে তারপরে যখন ওনার বাচ্চা আবার আসলো তখন ওনাকে এই চত্বর থেকে মানে ওনার অন্য জায়গায় অনেক দূরে কোথাও মানে পাঠানো হলো অন্য কোনো রিলেটিভের বাড়িতে। সেখানে গিয়ে বাচ্চাটা 1 বছর বড় হলো, তারপরে সে আবার পুনরায় এখানে আসলো। তো এইভাবে তারপর থেকে আর সেরকম কোনো অসুবিধা হয়নি, এখন সেরকমই রয়েছে। কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতে এই স্টোরিটা খুবই প্রচলিত, ইভেন সেই মামা দাদু হয় আমার, তো আমরা তাকেও দেখেছি। ইভেন তারপরে যে তার যে সন্তান হয়েছে সেই 2 সন্তান হয়, একটি ছেলে একটি মেয়ে, তো তারাও এখন প্রতিষ্ঠিত, তারা মানে এখন মানে ভালোভাবেই রয়েছে, কিন্তু কারোর কোনো অসুবিধা আর হয়নি। তো এটা আমাদের ফ্যামিলির একটা খুবই প্রচলিত ঘটনা, মানে এটার জন্য কোনো প্রমাণ বা কোনো কিছুর প্রয়োজন হয় না, বিকজ যে এইটা আমাদের ফ্যামিলির সঙ্গেই হয়েছে। তো এটা খুবই আমাদের কাছে একটি মানে রহস্যজনক থেকে শুরু করে বলতে পারেন একটি খুবই ভীতিপ্রদ একটি ঘটনা, বাট এটা খুবই সত্যি ঘটনা। আমি আশা করব যদি আমার ঘটনা সিলেক্টেড হয় তাহলে আমি এরকম আরো অনেক রোমাঞ্চকর এবং রহস্যজনক ঘটনা আমার কাছে রয়েছে, যেটা হয়তো কিছু আমার সঙ্গেও ঘটেছে, তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। সবার জন্য শুভকামনা রইল। আর 16ই ডিসেম্বর আমার জন্মদিন, আশা করি বাংলাদেশের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আমার জন্মদিনটাও আমি ভালো করে উদযাপন করব। আর আপনারা যদি আমাকে উইশ করেন তো আমার আরো বেশি খুবই আনন্দিত লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ টিম ভূত এফএম। উইশ যে এরকম ভূত এফএম আরো অনেক 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 বছর চলুক, যাতে আমরা এরকম অনেক মজার গল্প আরো অনেক ভীতিপ্রদ গল্প যেন আমরা শুনতে পাই এবং আনন্দিত হই। থ্যাংক ইউ সো মাচ। এখন সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে এবং আপনার ঘটনাটি, আপনার নামটা বলে কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটি আমরা বলবেন প্লিজ। আমি মোহাম্মদ মিজানুর রহমান রনি, আমি এসেছি উত্তরা থেকে। ধন্যবাদ রেডিও ভুক্তি এবং রাসেল ভাই। আমি কথা না পারি মূল ঘটনা এসেছি। রাসেল ভাই ঘটনা শুনছি আমি আমার বাবার কাছ থেকে, বাবা শুনছিল তার পূর্বপুরুষদের কাছ থেকে, স্বাধীনতা পরবর্তী সময়ের ঘটনা এটি। তো রাসেল ভাই তখনকার সময় কারণ 75 কি 80 সময়ের দিকে ঘটনা। তো তখনকার সময় আমাদের আঞ্চলিক সড়কের প্রথম সড়কটা ছিল সেটা ছিল কাঁচামাটির রাস্তা। তো কাঁচামাটির রাস্তা হওয়ার কারণে রাস্তা থেকে কোনো বাস ট্রাক তো কল্পনাই করা যায় না। তো গরু গাড়ি এবং সাইকেল সাধারণত চলাচল করতো তখনকার সময়। তো গ্রামের বাজার সাধারণত অনেক দূরে হয়, আর তখনকার সময় মানুষ 4-5 কিলোমিটার দূরের পথ হেঁটে সাধারণত বাজারে আসে। তো কিনারাম নামে একজন পান বিক্রেতা ছিলেন, যিনি অনেক দূরের পথ হেঁটে হেঁটে তিনি বাজারে আসতেন এবং পান বিক্রি করতেন। আচ্ছা। তো বৃষ্টির দিন, কোন একদিন হয়তো আষাঢ় কি শ্রাবণ হবে, কোন একদিন বৃষ্টির দিন, আর উনি যখন যেতেন ওনার যাওয়ার পথে 2টো বড় বাগান পড়তো, একটা বটগাছ পড়তো, আর কিছু নির্জন এলাকা ছিল। তো ওনাই যখন ওই বটগাছের ওখান থেকে যেতেন তখনই একটা অদৃশ্য আওয়াজ দেখতেন, কিন্তু কখনোই কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস বা কারো অদৃশ্য ছায়া এরকম কোনো কিছু তিনি দেখতেন না। তো ওনার কাছে এরকম জোরাজোরি করতো অনেকটা, যে কিনারাম ডাকতো বা যে আজকে এরকম, মানে তার সাথে সে এড়াই যেত। সে মানে এমন একটা অবস্থা মানে তার সাথে রসিকতা করতেছে, কারণ সে ছিল তেজস্বী পুরুষ এবং সাহসী। তার কাছে এই সমস্ত ভূত বা প্যারানর্মাল কিছু আছে এই বলে সে কখনো বিশ্বাস করতো না। তো এভাবেই ছিল। তো এরকম দীর্ঘদিন যায়, এভাবে বলে আসে, বলে এই আজ না এই পরে, এভাবে সে এড়িয়ে যাচ্ছিল, মানে একটা ছেলে খেলার মতন অবস্থায়। তো একদিন উনি ভাবলেন যে কিছু একটা যদি করে বসে বাই চান্স। তো একদিন উনি বাজারে যাওয়ার সময় বলে দিলেন, ওইরকম যখন বলে উঠছে ঠিক আছে আচ্ছা আজকে। তো উনি বাজারে গেলেন, বাজার থেকে সে পান বিক্রি করার পরে তিনি খাওয়া দাওয়া করলেন, কারণ আজকে তার মাথায় আছে যে আজকে এই ফাইট হবে, তার সাথে দস্তাদস্তি হবে, যেহেতু ভূতের সাথে
কারণ এতদিন ধরে সে বলতেছে। যাই হোক, সে খাওয়া দাওয়া করে টরে ফ্রেশ ট্রেশ হয়ে তার খালি হাতিটা নিয়ে সে আসতেছিল। তো রাসেল ভাই সেদিনকার আবহাওয়াটা ছিল খুবই খারাপ, বৃষ্টি পড়ছিল, বিকেলবেলা ছিল আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা বাতাস ছিল, আর রাত্রে সন্ধ্যার পর থেকে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সে যখন ওই নির্দিষ্ট স্থানে আসে, তারপর তো আমাদের সেই দস্ততে শুরু হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরেই এটা চলে। কারণ গ্রামের বাজার শেষ করে আস্তে আস্তে তার 10টা কি 11টা বেজেছিল। তো যাই হোক, তখন থেকে ওনাদের এই দস্ততে শুরু হয়ে যায়, আর এটা চলে অনেক রাত শেষ অবধি। কারণ এটা শেষ অবধি চলে এই কারণে বুঝতে পারলাম, কারণ তখন সাধারণত আপনারা জানেন যে গ্রামের বাড়িতে বা কিছু কিছু টাইম আছে যেগুলো আসলে ভৌতিক বা হন্টেড টাইম ধরা হয়। কারণ ওই সময় আজানের ঠিক আগ মুহূর্তে তো রহিম মিয়া নামে একজন লোক ছিলেন বটগাছের নিকটবর্তী। তো তিনি ভাবলেন তিনি হয়তো বা বাইরে যাবেন বা তাহাজ্জুদ নামাজ পড়বেন। যাই হোক, তিনি উঠছিলেন, তো আজানের অপেক্ষা করছিলেন যে তিনি হয়তো বাইরে নামবেন। তো ওই হালকা হালকা বৃষ্টির মধ্যে থেকেও তিনি বাইরে একটু ধুমধুম বা এই দস্তে হচ্ছে এরকম তিনি একটা আওয়াজ অনুভব করলেন। এরই মাঝে যখন ফজরের আজান পড়ে যায়, তখন তিনি 3 ব্যাটারির টর্চ লাইট নিয়ে তিনি ওই পুকুর মানে পাশে যে ছোট খালটা ছিল বটগাছ, ওই এলাকায় ওইখানেই আসলেন, বা তিনি ওখান থেকে উজু করেন মূলত। ওখানে এসে তিনি তো দেখলেন যে লোকটাকে তো চিনেন কিনারাম, ঠিক আছে। তো যখন লাইট ধরলেন, তখন দেখতেছেন তিনি হাত পাও মানে অবশ হয়ে যাচ্ছে, বা তার মানে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, এরকম তিনি একটা দৃশ্য দেখলেন। তো এরকম দৃশ্য দেখার পরে এবং দেখলেন যে পুরো এলাকাটা একদম কর্দমাযুক্ত হয়ে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যে অনেক কিছু আজকে হয়েছে। তো যাই হোক, উনি ভাবলেন যে লোকটা বেঁচে আছে কিনা, না এখন মারা গেল কিনা, তিনি কনফিউশন ছিলেন। যাই হোক, উনি তার ছেলেকে ডাকলেন এবং বাসায় নিয়ে আসার পরে চেষ্টা করে তাকে যখন উনি একদিন চেতনা তার ছিল না, ওইভাবেই পড়েছিল। তো পরে তার জ্ঞান করার পর কবিরাজ ডাকা হয়, কারণ তার মানে স্বাভাবিক তিনি হয়তো সময় লাগে আর কি। তো 2-3 দিন পরে তিনি যখন পুরোপুরি স্বাভাবিক সুস্থ হন, তখন তিনি রহিম মিয়ার কাছে এই প্রিভিয়াস পুরো ঘটনাটাই বলেন যে এই আমাকে করে, এই করে। তো এইভাবেই এড়িয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে কখন কোনো ক্ষতি করে বসে কিনা, বা ওরা যদি অ্যাটাক করে বসে, এরকম যদি কিছু হয়। তো আজকে এই হয়েছিল, এবং আমি আজকে 11টা 11:30 দিকে এখানে আসছি, আর তো এইটাই হলো। তো যাই হোক, আমি যে বেঁচে ফিরেছি, এটাই হয়তো আমার ভাগ্য ভালো, আপনি আসছেন টাইম মতন। তো তারপর সেই রহিম মিয়ার কাছ থেকে রহিম মিয়ার পরবর্তীতে আমার বাবাকে ঘটনাটি বলে, আমি বাবার কাছ থেকে ঘটনাটা শুনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি যোগ দিয়েছেন, তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। সাদাত, আরেকবার নামটা বলতাম। তৌসিফ সাদাত। জি তৌসিফ ভাই, আপনার ঘটনায় চলে যাই আমরা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ঘটনাটা হচ্ছে শীতকালে নভেম্বরের 1 তারিখ। ওই দিন অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না। জি। তো যেহেতু কারেন্ট নেই, বাসায় কিছু করার নেই, তো আমরা সবাই ছাদে উঠি। ছাদে উঠে জাস্ট আমরা অনেক সময় এরকম ছাদে উঠি, আমরা জাস্ট গল্প করার জন্য, সবাই একসাথে বসে গল্প করার একটা ভালো জায়গা ছাদ। তো ওই দিনও আমরা যেহেতু কারেন্ট নেই, আমরা উপরে ছাদে উঠে সবাই একটা জায়গায় বসে গল্প করতে থাকি। যেহেতু শীতের রাত, স্বাভাবিকভাবে সবাই একটু একসাথে মিলে ঝিলে বসি। তো এই মধ্যে হঠাৎ আমাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্টেরই একজন, সে তার সাথে করে, যেহেতু অন্ধকার, সাথে করে কিছু প্রদীপ নিয়ে আসে আর কি। এমনিতে তো প্রদীপ অন্ধকারে দেখতে ভাল লাগে, তো সাথে করে 4টা প্রদীপ নিয়ে আসে। তো হঠাৎ করে সে ওই আড্ডা থেকে উঠে ছাদে, আমাদের ছাদটা মোটামুটি বেশ বড়, তো ছাদের অন্য আরেকটা পাশে চলে গিয়ে সে 4টা প্রদীপ ধরানোর পর একটা স্পেস সে রাখে 4টার মাঝখানে, এবং সে মাঝখানে বসে। আমরা ব্যাপারটা ওইভাবে খেয়াল করিনি, আমরা আমাদের আড্ডাতেই মেতেছিলাম। তো সে যেটা করে যে সে ওই 4টা প্রদীপ চারদিকে জ্বালিয়ে সে মাঝখানটাতে বসে এবং বসে ধ্যান করতে থাকে। আচ্ছা। তো হঠাৎ কিছুক্ষণ পরে তার ধ্যানটা ভেঙে যায়। কেন ভেঙে যায় সেটা অবশ্য আমরা ভাবে জানি না, বাট সে ধ্যান ভেঙে যায় এবং তার যে 4টা প্রদীপ জ্বলছিল সেগুলো হঠাৎ করে নিভে যায়। তো জায়গাটা স্বাভাবিকভাবেই
কারেন্ট ওনায় অন্ধকার হয়ে যায় আবার আগের মতোই। তো সে ওই অবস্থায় ওই প্রদীপগুলো ওখানে পড়েছিল এবং সে আমাদের সাথে এসে আবার আড্ডায় যোগ দেয়। আচ্ছা, তো যোগ দেওয়ার পরে আমরা সবাই মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম, ভালোই লাগছিল। তো হঠাৎ করে সে কেমন যেন একদম নিশ্চুপ হয়ে যায়, কথা বলা থামিয়ে দেয়। তো আমরা একটু অবাকই হই যে কি হয়েছে আসলে, ওর হঠাৎ কেন এরকম করছে। আচ্ছা, ও এমনি তো একটু ভীতু প্রকৃতির, ওর নাম হচ্ছে মিতুল, আমাদের পাশে বাসায় থাকে। তো আমরা ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তোমার, তুমি কেন নিশ্চুপ হয়ে গেলে। তো ও একটু সময় নেয় উত্তরটা দিতে। তো একটু সময় নিয়ে সে বলে তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে কিসের শব্দ, যেহেতু আমরা সবাই এখানে অনেকে আছি, শব্দ হচ্ছিল আমাদের কথাবার্তার। তো সবাই আমরা ওকে আবার বলি কিসের শব্দ হচ্ছে, কই কিছু না তো, আমাদের কথাবার্তা হচ্ছেই, শব্দ হবেই। তো বলে যে না না এটা না কোনো নূপুরের শব্দ, তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে না আমরা তো, যেহেতু তখন হট্টগোল হচ্ছিল স্বাভাবিকভাবেই, ওভাবে ক্লিয়ারলি শুনতে পারছিলাম না। তো আমাদেরকে বললো যে একটু চুপ হয়ে তোমরা শোনো, শব্দটা শোনা যায় কিনা। তো আমরা স্বাভাবিকভাবেই একটু অবাক হলাম, ঠিক আছে বলতেছে শুনি কি হয়। আমি তো ভীতু প্রকৃতির। তো আমরা সবাই চুপ হয়ে শুনলাম। তো আমরাও যখন চুপ হয়ে যায় তখন আমরাও, আমাদের কানেও শব্দটা আসে, যে মনে হচ্ছে শব্দটা মানে মুভ করছে, যে এক জায়গা থেকে হচ্ছে, এমন না যে মনে হচ্ছে যে ছাদের চারপাশে শব্দটা ঘুরছে। আচ্ছা, এটা মুভ করছে, সব এক জায়গা থেকে হচ্ছে। তো এটা আমাদের কাছেও ভালো লাগেনি যে আমার এখানে কে শব্দ করবে, আমরা তো ওই ছাদে আমরাই আছি আর কেউ নাই, অন্য পাশেও কেউ নেই, সো কোথা থেকে শব্দটা হবে। তো আমরাও স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যাই, এবং ভয় পাওয়ার পরে তখন আর আমাদের ছাদে থাকতে ভালো লাগে না, আমরা ছাদে থেকে চলে যেতে চাই। আচ্ছা, তো এই মধ্যেই আমাদের দুইজন তারা আগে ভাগেই এই ব্যাপারটা বুঝতে পেরে তারা আগে চলে যায় আর কি। তো তারা যখন চলে যায় তখন তারা আমাদের যেই লিফটের যে রুমটা আছে ওখান থেকে একটা আর্তচিৎকার শুনতে পায়। তো শুনতে পাওয়ার পর ওটা আমরা শুনি, পরে আমরা ওদের কাছ থেকে শুনেছি আর কি, এটা ওই আর্তচিৎকারের শব্দটা। তো যেটা হয় যে আমরা সবাই আস্তে ধীরে অন্ধকারের মধ্যে যে যার মতো করে বাসায় চলে যাই ও শব্দটা শোনার পরে। আচ্ছা, তারপরে যেটা হয় যে মিতুল, যে ওর ছোট বোন বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পরে সে একই শব্দ সে তার ওই ওয়াশরুমেও শুনতে পায়, নুপুরের শব্দ হচ্ছে, এবং সে নিজেও একটু ভীতু প্রকৃতির। তো সে বেশ ভয় পেয়ে যায় এবং মানসিকভাবেও বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এবং অন্ধকার কি করবে, পরে ভয়ে ভয়ে সে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমিয়ে যায় আর কি, ওই ভয়ের মনে ভয় নিয়ে সে ঘুমিয়ে যায়। আচ্ছা, তো সে যখন ঘুমিয়ে যায় তখন সে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নটা এরকম যে একটা মেয়ে সাদা পোশাক পরা, এবং কিন্তু সে তার চেহারাটা বুঝতে পারছে না, পুরো শরীরে সাদা পোশাক পরা, এবং সে তার চেহারাটা বুঝতে পারে না। তো তাদের বারান্দায় একটা খরগোশ তারা পালে। তো ওই মিম সে দেখে যে তাদের ওই খরগোশটা, ওই মেয়েটা সাদা পোশাক পরা মেয়েটা খরগোশটাকে মানে মেরে ফেলতে যাচ্ছে, ছিঁড়ে ফেলতে যাচ্ছে, রক্তাক্ত অবস্থা করতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, সো এই স্বপ্নটা সে দেখে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে। তো এরপরে সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পরে সে মানে একটু আতঙ্কগ্রস্তই থাকে যে কি দেখলাম আমি, আমাদের বাসার খরগোশটা কি দেখলাম আমি। তো সে এরপরে সে একটু আতঙ্কগ্রস্ত অবস্থায় সে বারান্দায় যায়, ছুটে যাওয়ার পরে সে তার ওই খরগোশটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, রাতের বেলা শীতের রাত, তো কাপড় দিয়ে ঢাকা ছিল, সে কাপড়টা উঠিয়ে দেখে যে খরগোশটা একদম নিথর হয়ে পড়ে আছে, নিস্তেজ দেহ। তো সে প্রথমে আসলে মানে আন্দাজ করতে পারে না যে খরগোশটা কি আসলে মানে কি শীতে জমে গেছে না কি অন্য কোনো কিছু হয়েছে, কি হয়েছে বুঝতে পারে না। তো পরে যখন সে যখন খাঁচাটা খোলে সে খরগোশটাকে মৃত দেখতে পায় আর কি, জাস্ট সে স্বপ্নেই দেখেছে, যেটা সে স্বপ্নে রাতে দেখেছে। তো
এটা অদ্ভুত আর কি ঘটনা, আমি জাস্ট যেটা স্বপ্নে দেখতো ছাদে যেটা হলো ওরকম কিছু একটা হয়ে গেছে আর কি এখানে। তো এই হচ্ছে আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসেছেন, নামটা বলবেন। জি, আমি তুষার, রাজধানী বনশ্রী থেকে আমি এসেছি। ওকে, শুরু করুন আপনার ঘটনাটা শুনি আমরা। যে আমার ঘটনাটি মেইনলি হলো আমার নানাবাড়ি বলতে আমার নানার ভাইয়ের বাড়িকে কেন্দ্র করে। জি। তো বাড়ির বর্ণনাটা হলো আমার নানা বাড়ি, এরপর আমার ছোট নানির বাড়ি, তো এরপর হলো তাদের বাড়ি। তো আমার যে নানা ছিল, তো সে মানে বিভিন্ন ধরনের কবিরাজি করত। তো সে মৌলানা ছিল, যার কারণে সে বিভিন্ন ধরনের কবিরাজি করতে বিভিন্ন জায়গায় যেত। আবার সে একটা সময় জিনও পালত। তো সে একদিন সে রাতের বেলা আর কি একটা তার পাশের বাড়ির গ্রামে হলো পাশের বাড়ির গ্রামে সে কবিরাজি করতে যায়। তো সেখানে গিয়ে সে আর কি রাতের বেলা সেখানে জিন ভূত যাই হোক সারানোর পর রাতের বেলা যখন সে বাড়ি ফিরতে যায়, তো রাস্তায় তার মৃত্যু হয়। তো পরের দিন সকালবেলা যখন তাকে পাওয়া যায়, তো তার অবস্থা সেরকম খুবই খারাপ ছিল। তো বোঝাই যায় যে তাকে জিন মেরে ফেলেছিল। তো পরের দিন তাকে এনে কবর টবর দেওয়া হয়, লাশ দাফন করা হয়। তো আমার নানা যে জিনগুলো পালতো, সেই জিনগুলো তাদের বাড়িতেই ছিল। তো নানা মারা যাওয়ার পর তাদের ফ্যামিলি মেম্বাররা অ্যাকচুয়ালি মনে করে যে জিনগুলো যে নানা পালতো তারা হয়তো বা চলে গেছে, বাড়িতে আর নেই। তো অনেকদিন হলো তাদের কোনো আর কি আক্রমণ নেই, বা তাদের কোনো দেখা সাক্ষাৎ বা আনাগোনা তারা লক্ষ্য করতে পারেনি। তো একটা সময় তাদের বাড়ির আর কি বৃদ্ধি করার জন্য, সীমানা বাড়ানোর জন্য আর কি, তো তাদের বাড়ির পিছনের যে গাছগুলো ছিল সেগুলো আর কি কেটে ফেলতে হয়। তো এর ভিতরে ছিল 3টে নারকেল গাছ। তো গাছগুলো যখন কেটে ফেলা হয়, তখন দেখা গেছে যে জিনগুলো অত্যাচার করে। তারপর ওই 3টি নারকেল গাছে হলো জিনগুলো থাকতো। তো পরে তারা আর কি জিনগুলো যখন আক্রমণ করে, ঠিক সেই সময় আর কি তারা বাড়ি থেকে বের হতে পারতো না, ঠিক মাগরিবের আজানের পরপর। তো তাদের যা কাজ থাকতো তারা মাগরিবের ভিতর সেরে তারা বাড়ির ভিতর চলে যেত। তো মাগরিবের পর তারা কোনোভাবে বের হতে পারতো না। কারণটা হলো তারপরে কি হলো? তারপরে আপনার জিনদের যে সমস্যা, সেই সমস্যা দূর হলো কিভাবে? হ্যাঁ, জিনদের সমস্যাটা অ্যাকচুয়ালি দূর হলো আমাদের গ্রামের একটা হুজুর ছিল, আমাদের থানার যে হুজুরটা, সে মাদ্রাসার। তো তার নাম হলো আকবর মৌলভী। তো তাকে আর কি সবাই ভূত হুজুর নামে চিনত এলাকার সবাই। দেখা গেছে যে যে জায়গায় কবিরাজি করতে যেত বা ভূত ছাড়াতে যেত, জিন ছাড়াতে যেত যার কাছ থেকেই, তো সে আর কি কোনো জায়গায় সব জায়গায় সাকসেসফুল। সে কোনো জায়গায় সে ফেল করেনি, এমন একটা উপাধি তা পুরা গ্রাম ধরেই তার আছে। তো তাকে আনা হয়। তো সে যখন আসে, তো সেও একা পারেনি। তখন সে বলে যে আমাকে আরেকজন লাগবে, আরেকজন গণ্যমান্য ব্যক্তি লাগবে, মৌলবী লাগবে, যার মাধ্যমে দুইজনে মিলে আমরা এই কাজটা করতে পারবো। তারপর গ্রামের আরেকটা মৌলবী, তার নাম হলো আবু বকর মৌলবী, তাকে আনা হয়। তো তারা দুজনে মিলে পরবর্তীতে আর কি তাদের বাড়ির রেস্কিউ করে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে প্রতিনিয়ত রাত 10টা বাজে আপনাদের জন্য পাবলিশ করা হয়, যাতে করে খুব সহজে শুনতে পারেন। ভূতভূমের যত ভয়ানক ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনা কিন্তু আমি নিজেই বাছাই করে হাজারো ঘটনার থেকে একটি ঘটনা বাছাই করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আপনাদের জন্যই এই কষ্টগুলো করা হয়। প্রিয় লিসেনার, তবে আপনারা কি ঘটনাগুলো শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব।
তবে আজকের এপিসোডে যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের জন্য এখানে বিদায় নেব। আবার আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। দর্শক, আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে মজার মজার গল্প, বইতের গল্প এবং অন্যান্য গল্প শুনিয়ে থাকি। আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছুই নয়। আজকের এপিসোডটিতে আমরা আপনাদেরকে কয়েকটি গল্প শোনাবো। আশা করছি আপনাদের এই গল্পগুলো ভালো লাগবে। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন, আশা করব শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আমাদের আজকের প্রথম গল্পটি যেটি নেওয়া হয়েছে, গল্পটির নাম হচ্ছে পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের রহস্য, অজানা উদ্ঘাটন, সত্যি ঘটনা। তো দর্শক, আমরা এখন থেকে শুরু করছি আমাদের এপিসোডটি। কলেজ থেকে ফিরছিল আকাশ। আজ তার মনটা একটুও ভালো নেই, কারণ সে তার প্রিয় ফুটবল ম্যাচ হেরেছে। সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু বাড়ি ফিরতে আর তার ইচ্ছে হচ্ছে না। সে হাঁটতে হাঁটতে শহরের বাইরে একটি পরিত্যক্ত রেল স্টেশনে এসে পৌঁছালো। ছোটবেলায় সে এই রেল স্টেশনটি অনেক এসেছে, অনেক ঘোরাফেরা করেছে এবং এই স্টেশনটি তার অনেক প্রিয় একটি রেল স্টেশন ছিল। এবং তার যে পছন্দের কিছু জায়গা ছিল, সেই জায়গাগুলোর মধ্যে এটি ছিল একটি অন্যতম জায়গা। তো ছোটোবেলায় এই স্টেশনটি তার অনেক প্রিয় ছিল বলেই সে এই স্টেশনটি আসে, তার ভালো লাগে, শান্তি লাগে। তারপর সে আসলে সেখানে বসে পড়লো। ট্রেন আসুক বা না আসুক, সে প্রায় এখানে চলে আসতো তার মন খারাপ হলেই। ঠিক আজকে যেরকম মানে চলে আসছে সেরকম। কিন্তু এখন দিন বদলে গেছে, স্টেশনটি অনেক দিন থেকেই বন্ধ হয়ে আছে। আকাশ রেল লাইনের ধারে হাঁটতে শুরু করলো। পুরনো রেল লাইনগুলো শ্যাওলা আর আগাছায় ভরা। হঠাৎ সে শুনতে পেল দূরে একটা হুইসেল বাজছে, ট্রেন আসার শব্দ। আকাশ একদম পুরোপুরি চমকে গেল, কারণ মানে সে তো আর কি জানে যে এখানে কোনো রকম ট্রেন আসে না, বা এটা ট্রেন অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় আছে। মানে এক লাইনে তো আর কখনো ট্রেনও চলে না। সে একদম মোটামুটি ভাবেই একদম মানে অবাক হয়ে গেল। কৌতূহলবশত সে লাইনের দিকে তাকিয়ে রইল। দেখলো একটা পুরনো ভাঙ্গাচোরা ট্রেন ধীরে ধীরে মানে একদম ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে। ট্রেনের রং জ্বলে গেছে, জ্বালানাগুলো ভাঙা। অদ্ভুত একটা শব্দ করে ট্রেনটি থামলো। তার ভিতর থেকে কেউ নেমে এলো না। আকাশের বুকের ভিতরটা ধস ধস করছিল। সে কাছে গিয়ে দেখলো ট্রেনের ভিতরে সব কিছু শূন্য, কোনো যাত্রী নেই, কোনো কিছুই নেই, শুধু ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ ট্রেনের ভিতরে একটা অস্পষ্ট শব্দ সে পেল। আসলে মানে বুঝতে পারলো না যে কিসের শব্দ, কিন্তু এতটুকু সে বুঝতে পারলো যে ভিতরে আসো আকাশ। আকাশ অবাক হয়ে গেল। এই ট্রেনটি নাম মানে তার নাম ধরে ডাকছে, এমন একটা অবস্থা সে আসলে বুঝতে পারতেছিল না। ভয়ে তার গলা শুকিয়ে গেল, কিন্তু কৌতূহলের তাকে আকর্ষণ করছিল। সে ধীর পায়ে ট্রেনের ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকতেই তার মনে হলো সে যেন ভিন্ন কোনো এক জগতে এসে পড়েছে। ট্রেনের বগির ভিতরটা দেখতে পুরনো হলেও চকচকে এবং পরিষ্কার। জানালার বাইরে তাকাতেই সে চমকে গেল। বাহিরে আর রাত অন্ধকার নেই, দুপুরের রোদ ঝলমল করছে। দূরে তার নিজের গ্রাম দেখা যাচ্ছে, যখন সে ছোটবেলায় খেলতো। মানে এমন একটা পরিস্থিতি হয়েছে, সে ছোটবেলায় ফিরে গেছে। হঠাৎ সে শুনতে পেল ট্রেনের ভিতরে একটা বগি থেকে হাসির শব্দ আসছে। সে সেই দিকে এগিয়ে গেল। বগিটার ভিতরে ছিল একটা ক্লাসরুমের মতো। সেখানে অনেক শিশু বসে আছে, তাদের শিক্ষিকা পড়াচ্ছেন, কিন্তু তাদের চেহারাগুলো ছিল অদ্ভুত। সবার চোখ কোটরে ঢোকা, মুখ কোনো হাসি নেই। শিক্ষিকা আকাশকে দেখে বলল, আসো বসো, আমাদের সাথে পড়তে বসো, তোমাকেও পড়তে হবে।
আকাশ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে পিছনের দিকে সরে গেল। সে বুঝতে পারছিল যে এরা আসলে মানুষ নয়। শিক্ষিকা উঠে এসে আকাশের হাত ধরে বলল, ভয় পেও না, আমরা এই ট্রেনের যাত্রী। আমরা আর আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি। আমাদের ট্রেনটি দুর্ঘটনায় পড়েছিল আর আমরা সবাই এখানে আটকে গেছি। শিক্ষিকার কথা শুনে আকাশের শরীর ঠান্ডা হয়ে গেল। সে আর এক মুহূর্তেও এখানে থাকতে চাইল না। সে জোরে দৌড় শুরু করলো, কিন্তু ট্রেনের ভিতরটা যেন শেষই হচ্ছিল না। সে বারবার একই বগির ভিতরে যাচ্ছিল। হঠাৎ সে একটা খোলা দরজার সামনে গিয়ে পৌঁছালো। দরজাটা বাহিরের দিকে বের হতে সে রেল লাইনে পড়ে গেল। যখন সে চোখ খুললো, দেখলো চারপাশে রাতের অন্ধকার, ট্রেনের কোনো চিহ্ন নেই। সে সেই পরিত্যক্ত রেল স্টেশনে শুয়ে আছে। তার জামা কাপড় ভিজে গেছে, চারদিকে মানে ভেজা ঘাস আর ধুলো। সে দ্রুত দাঁড়ালো এবং বুঝতে পারলো যে তার সাথে যেটা হয়েছে সেটা আসলে মোটেও ঠিক হয়নি। এবং সে আরও বুঝতে পারলো যে এই ট্রেন স্টেশনটা আসলে ভূতদের দখলে চলে গেছে, কারণ এটা অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় আছে, যেটা আসলে কখনোই রিকভার করা সম্ভব না। তো এই সব কিছু মিলে আকাশ আসলে ডিপ্রেশনে পড়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল যে সে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, কারণ তার এখন রেস্ট দরকার। এবং সে সেটাই করলো। পরবর্তী সময় আসলে সে আর ওখানে দেরি না করে তাড়াতাড়ি করে একটা অটো ধরে বাড়িতে চলে গেল। এবং তার মা আসলে তাকে দেখে অনেকটাই অবাক হয়ে গেল যে আসলে এমন একটা জীর্ণশীর্ণ অবস্থা, তার ছেলে ভালোভাবে স্কুল গিয়েছিল এবং সেখান থেকে এরকম ফিরে আসলো। তো সব কিছু জানার চেষ্টা করলো এবং তার মা তাকে বলল যে আসলে এটা হতে পারে, মানুষের সঙ্গে মাঝে মধ্যে এরকম হতে পারে, তো কোনো চিন্তা না করে তুমি বিশ্রাম নাও। আর আকাশের সেই জায়গাটা অনেক প্রিয় হলেও সে আর কখনোই সেই স্টেশনের দিকে যায়নি। তো দর্শক, আসলে আমাদের গল্পটি ছিল এতটুকুই। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে আশা করি ভালো লেগেছে। আর প্রতিনিয়ত আমাদের গল্পগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।